এবং প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি মোস্তফা আলম রোমান আজ আপনাদের সামনে হাজির হয়েছি ছোট্ট একটি ঘটনা নিয়ে। জানি না আজকের ঘটনাটি ঠিক কতটা ভয়ঙ্কর বা রোমহর্ষক হবে আপনাদের কাছে, ভুক্তভোগী বা প্রত্যক্ষদর্শীদের কাছে বেশ মর্মান্তিক বটে। আজকের ঘটনাটি যিনি আমাদের সাথে শেয়ার করেছেন তার নাম মোহাম্মদ রাজু। প্রায় 1.5 বছর আগে তিনি ঘটনাটি আমাদের সঙ্গে শেয়ার করেছিলেন। মাঝখানে অনেকদিন তার সঙ্গে কোনো রকম যোগাযোগ না থাকায় ঘটনার সাথে জড়িত মানুষগুলোর নাম আমার স্পষ্ট মনে নেই। আমি কয়েকবার তার সাথে যোগাযোগের চেষ্টা করেছি, কিন্তু কন্ট্যাক্ট নম্বর হারিয়ে যাওয়ায় আমার পক্ষে দ্বিতীয়বার যোগাযোগ করা সম্ভব হয়নি। তাই রাজু ভাইকে উদ্দেশ্য করে বলতে চাই, যদি আজকের ঘটনাটি আপনি শুনে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। রাজু ভাইয়ের ভাষ্য মতে ঘটনাটি প্রায় 20 থেকে 25 বছর আগে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার কোনো এক গ্রামে ঘটে যাওয়া। রাজু ভাই আমাকে ঘটনাটি যেভাবে শেয়ার করেছেন আমিও ঠিক সেভাবেই লেখার চেষ্টা করছি। সময়টা বিকাল গড়িয়ে সন্ধ্যা হতে চলেছে। মোজাম্মেল সাহেবের ছোট মেয়ে তখন স্কুল থেকে বাড়ি ফেরেনি। সময় যতই পেরোচ্ছে তত যেন চিন্তার ছাপ জড়ো হচ্ছে পরিবারের মানুষদের কপালে। মোজাম্মেল সাহেবের 3 মেয়ে, মূলত 3 মেয়ে আর স্ত্রী সমেত নিজের ভিটা বাড়িতে বসবাস করেন তিনি। গ্রামের কৃষিকাজ সহ ব্যবসা বাণিজ্যের হাত থাকায় বেশ সামর্থ্যবান লোক হিসেবেই তাকে সবাই চেনে। বড় মেয়ে 10ম শ্রেণী পার করে কলেজে ভর্তির অপেক্ষায়, আর বাকি 2 মেয়ের একজন 7ম শ্রেণী আর একজন 4র্থ শ্রেণীর শিক্ষার্থী। ছোট মেয়ে বেশ দুরন্ত আর ডানপিটে স্বভাবের হওয়ায় প্রায় প্রতিদিনই স্কুল সময় পর পাড়ার ছোট ছেলে মেয়েদের সাথে লুকোচুরি, কানামাছি, হাঁড়ি পাতিল নিয়ে খেলা শেষে সন্ধ্যাবেলায় বাড়ি ফেরে। কিন্তু সেদিন যেন একটু বেশি দেরি হয়ে গিয়েছিল। প্রথমে সবাই ভেবেছিল সে হয়তো খেলাধুলা শেষে কারো বাড়িতে গিয়ে গালগপ্প করতে বসেছে, কিন্তু ধীরে ধীরে অন্ধকার ঘনিয়ে আসতেই বিষয়টা গম্ভীর হতে শুরু করে। তাই মোজাম্মেল সাহেব দেরি না করে বাড়ি থেকে বেরিয়ে পড়েন ছোট মেয়েকে খোঁজার উদ্দেশ্যে। আশেপাশের কয়েক বাড়ি খোঁজ নিয়ে খুব একটা লাভ হয়নি। এরপর যখন তিনি স্কুলের মাঠের দিকে এগিয়ে যেতে থাকেন তখন দেখতে পান তার মেয়ে খুব ক্লান্ত হয়ে রাস্তা দিয়ে হেঁটে আসছে। তিনি দৌড়ে মেয়ের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরেন আর কিছুটা রাগের সুরে জিজ্ঞেস করেন এতক্ষণ সে কোথায় ছিল। কিন্তু সেই মুহূর্তে তার ছোট মেয়ে যেন কোনো কথাই বলতে পারছিল না, পুরো শরীর জ্বরে পুড়ে যাচ্ছিল তার। এই অবস্থা দেখে মোজাম্মেল সাহেব আর কথা না বাড়িয়ে দ্রুত মেয়েকে কোলে নিয়ে বাড়ি ফিরে আসেন। বাড়ির সবচেয়ে আদরের মানুষটির হঠাৎ এমন অবস্থা দেখে সবাই যেন হতবাক। মোজাম্মেল সাহেব মেয়েকে বাড়িতে রেখে বেরিয়ে পড়েন ডাক্তারের খোঁজে। এদিকে ডাক্তার নিয়ে আসার আগ মুহূর্ত পর্যন্ত বাড়ির মানুষ জলপট্টি বা তেল মালিশ করে অনেক চেষ্টা করেন মেয়ের জ্বর কমানোর, কিন্তু কিছুতেই জ্বর কমানো সম্ভব হচ্ছিল না। পরবর্তীতে প্রায় আধ ঘন্টা পর মোজাম্মেল সাহেব ডাক্তার নিয়ে বাড়িতে আসেন। তবে ডাক্তার সাহেবও অনেকক্ষণ যাবৎ তার পরীক্ষা নিরীক্ষা করে কোনো সমাধান বের করতে পারেননি। শেষমেশ প্রাথমিক কিছু ওষুধ লিখে দিয়ে বলে যান দ্রুতই যেন তার মেয়েকে শহরে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়। ডাক্তারের কথা মতো ছোট মেয়েকে ওষুধগুলো খাওয়ানো হয় আর প্রাথমিক কিছু চিকিৎসা দেয়া হয়। রাতে জ্বরের কোনো উন্নতি না হলেও সকাল নাগাদ জ্বর ধীরে ধীরে কমতে শুরু করে। জ্বর কমে যাওয়ায় মোজাম্মেল সাহেব বা তার পরিবারের কেউই আর শহরে যাওয়ার কথা ভাবেননি। ওই দিন বিকেল পর্যন্ত সব ঠিকঠাক ছিল। মূল বিপত্তি বাঁধে সন্ধ্যাবেলায়। ছোট মেয়ের শরীরে আবারও প্রবলভাবে জ্বর আসতে শুরু করে, কিন্তু এবারে দৃশ্যপট সম্পূর্ণই ভিন্ন। শুধু জ্বর নয়, জ্বরের সাথে খুব অস্বাভাবিকভাবে পুরো শরীর নীলচে হয়ে যেতে শুরু করে, আর এই নীলচে ভাব যেন ধীরে ধীরে বেড়েই চলেছিল। এই অবস্থা দেখে মোজাম্মেল সাহেব আবার সেই ডাক্তারকে ডেকে পাঠান, কিন্তু এবার কোনো লাভ হয় না। ডাক্তার এসে তার চিকিৎসা শুরুর আগেই পুরো শরীর নীল হয়ে মুখ দিয়ে সাদা ফেনা বেরোতে শুরু করে ছোট মেয়েটির। মুহূর্তে সবকিছু যেন থমকে যায়, বাকরুদ্ধ হয়ে পড়েন উপস্থিত সবাই। পরিবারের সবচেয়ে আদরের মানুষটির আকস্মিক মৃত্যু যেন নাড়িয়ে দেয় সুখী পরিবারের স্তম্ভকেও। ছোট মেয়ের মৃত্যুর রহস্য উদ্ভাবন করা তখন সম্ভব হয়ে ওঠেনি। ডাক্তার সাহেব তার ওপর মহলের লোকদের সাথে যোগাযোগ করেও কিছুর হদিস করতে পারেননি। এরপর একে একে যা হবার তাই হলো। এলাকার মানুষের হুলস্থুল কাণ্ড, ফুলের মতো নিষ্পাপ শিশুর এমন আকস্মিক মৃত্যু যেন কেউই মেনে নিতে পারছিল না। মোজাম্মেল সাহেব খুব শক্ত মনের মানুষ ছিলেন, কিন্তু নিজের কলিজার টুকরোকে হারিয়ে স্বাভাবিকভাবেই তার অবস্থা ছিল বেসামাল। এরপর একে একে গোসল, জানাজা ও দাফন কার্য শেষে সবাই নিজ নিজ বাড়িতে ফিরে আসেন। মোজাম্মেল সাহেব মসজিদের ইমাম আর গ্রামের মোড়লদের নিয়ে সদ্য প্রয়াত মেয়ের কুলখানি ও 40 দিনক্ষণ ঠিক করে বাড়ি ফিরে আসেন। পরবর্তী অবস্থার বর্ণনা দেওয়াটা
সত্যি খুব কঠিন। পরিবারের সদস্য আর আত্মীয় স্বজনদের মনের অবস্থা কেমন হতে পারে তা বর্ণনাতীত। এভাবে দিন কেটে যেতে থাকে। চতুর্থ দিন বিকেলে কুলখানি এবং দোয়ার আয়োজন করা হয়। এই কদিনের মাঝে মোজাম্মেল সাহেব তার আশেপাশের মানুষদের মাঝে কিছু অদ্ভুত আচরণ লক্ষ্য করেন, যা ঘটনার শেষ অংশে বর্ণনার চেষ্টা করব। এর প্রায় এক সপ্তাহ পেরিয়ে যায়, কিন্তু বাড়ির লোকদের মনের অবস্থা তখনও বিক্ষিপ্ত। মেজ মেয়ের স্কুলে তখন অর্ধবার্ষিকী পরীক্ষার প্রস্তুতি চলছে। প্রয়োজনের তাগিদেই সপ্তাহখানেক পর মেজ মেয়েকে ছুটতে হয় স্কুলের পথে। স্কুল শেষে বিকেলবেলা বাড়ি ফিরে খাওয়া দাওয়া শেষে মায়ের কোলে মাথা রেখে ছোট বোনের স্মৃতিচারণ করতে গিয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে সে। মোজাম্মেল সাহেবের স্ত্রী ও মেজ মেয়েকে ঘুম পাড়িয়ে নিজের কষ্টের ওপর পাথর চাপা দিয়ে নিত্যদিনের কাজে মনোনিবেশ করেন। হঠাৎ সন্ধেবেলা রান্নাঘরে কাজ করার সময় শুনতে পান তার মেজ মেয়ে ঘুম থেকে উঠে তাকে ডাকাডাকি করছে। তিনি অনেকবার মেয়েকে বলেন রান্নাঘরের দিকে আসতে, কিন্তু তার মেয়ে একটু পরপরই পাশের ঘর থেকে মা মা বলে এক নাগারে ডেকেই চলেছে। একটা সময় কিছুটা বিরক্ত হয়েই মেয়ের ডাকে সাড়া দিয়ে পাশের ঘরে গিয়ে দেখেন ওনার মেয়ে দিব্যি বিছানায় শুয়ে চোখ বন্ধ করে মা মা করে চিৎকার করছে। উনি কিছুটা রাগান্বিত হয়েই মেয়ের কাছে গিয়ে হাত ধরেন এবং ঝাঁকুনি দেন, কিন্তু ততক্ষণে বুঝতে পারেন মেয়ের শরীরে প্রচণ্ড জ্বর। বিষয়টা বুঝতেই কলিজার পানি যেন শুকিয়ে যায়। তাড়াতাড়ি করে তড়িঘড়ি ঘর থেকে বেরিয়ে ওনার স্বামী অর্থাৎ মোজাম্মেল সাহেবকে ডাক দেন এবং সবটা জানান। মোজাম্মেল সাহেব কোনো রকম দেরি না করে একটা ভ্যানের ব্যবস্থা করে মেজ মেয়ে আর গ্রামের সেই ডাক্তার সাহেবকে নিয়ে রওনা হন শহরের দিকে। 1.5 ঘন্টার পথ পেরিয়ে হাসপাতালে পৌঁছানোর পর ডাক্তার সাহেবের পরিচিত লোকদের মাধ্যমে একটা বেডের ব্যবস্থা করা হয় আর দ্রুতই চিকিৎসা শুরু করা হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো হাসপাতালের ডাক্তাররা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পরও কোনো রোগ শনাক্ত করতে পারেননি। আর ততক্ষণে জ্বরও প্রায় নেমে গিয়েছে। তাই অসুস্থতার কোনো লক্ষণ না পেয়ে মোজাম্মেল সাহেবের মেয়েকে হাসপাতাল থেকে ডিসচার্জ করে দেওয়া হয়। এরপর তারা 3 জনই বাড়ি ফিরে আসেন। ওই রাতে আর কোনো সমস্যা দেখা দেয়নি, কিন্তু মোজাম্মেল সাহেব ও তার স্ত্রীর মনে তখনও শঙ্কার কালো মেঘ বাসা বেঁধেছিল। ওই যে কথায় বলে না, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। মাত্র সপ্তাহখানেক আগে তার ছোট মেয়ের শেষ পরিণতিটা ঠিক এমনই ছিল। ভয় পাওয়াই কি স্বাভাবিক নয়? পরদিন ভোরে ফজরের নামাজের পর মোজাম্মেল সাহেব মসজিদের ইমাম সাহেবকে বলেন তার বাড়ি এসে দোয়া দুরুদ পড়ে ঝাড়ফুঁক করে দিতে। ইমাম সাহেব তার কথায় রাজি হন, কিন্তু তিনি জানান এখন তার কিছু জরুরি কাজ আছে বিধায় শহরের দিকে যেতে হবে। মাগরিবের পর ফিরে এসে তিনি তার সাথে দেখা করবেন। ইমাম সাহেবের সাথে কথোপকথন শেষে মোজাম্মেল সাহেব বাড়ি ফিরে আসেন। তার ব্যবসার কিছু কাজ করতে করতে মাগরিবের ওয়াক্তের জন্য অপেক্ষা করতে থাকেন। ওই দিন সারাটা সময় বেশ ভালোই কাটছিল সবার, কিন্তু আবারও বিপত্তি বাঁধে সন্ধ্যাবেলায়। খুব আশ্চর্যজনকভাবে ছোট মেয়ের মতো মেজ মেয়েও সেদিন বিকেলের পর থেকে ধীরে ধীরে অসুস্থ হতে শুরু করে, আর অদ্ভুতভাবে তার শরীরেও সেই নীলচে ভাব দেখা দিতে শুরু করে। বাড়ির সবাই এই পরিস্থিতি দেখে বুঝতে পেরেছিলেন আজ সেই পূর্বের ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে। তাদের জীবন থেকে আরও একজন ভালোবাসার মানুষ হয়তো চিরবিদায় নিতে চলেছে। এবং সত্যি বলতে পরিশেষে ঠিক এমনটাই ঘটেছে। ছোট মেয়ের মতো মেজ মেয়েও ঠিক একইভাবে পুরো শরীর নীলচে হয়ে আর মুখ দিয়ে সাদা ফেনা বের করতে করতে মারা যায়। এই মৃত্যুতে পুরো পরিবার যেন দিশেহারা হয়ে গিয়েছিল। শুধু মোজাম্মেল সাহেবের পরিবারই নয়, পুরো গ্রামের মানুষই যেন শোক আর আতঙ্কের মাঝে ডুবে গিয়েছিল সেই সময়। মাত্র 1 সপ্তাহের মাঝে একই পরিবারের 2 সদস্য খুব অদ্ভুতভাবে একই সময়ে একই উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন। সত্যি বিষয়টা অবিশ্বাস্য। মাগরিবের আজানের ঠিক আগ মুহূর্তে মোজাম্মেল সাহেবের মেজ মেয়ে মারা যায়। এই পরিস্থিতিতে বাড়িতে পাড়া প্রতিবেশী আর আত্মীয় স্বজনের কান্নার রোল পড়ে গেলে কিছু সময় পর নামাজ শেষে মসজিদের ইমাম সাহেব বাড়িতে আসেন, কিন্তু তখন আর কিছুই করার ছিল না। বরাবরের মতো মরহুমার গোসল, জানাজা ও দাফন শেষে মোজাম্মেল সাহেব মসজিদের ইমাম ও গ্রামের মোড়লদের নিয়ে আলোচনায় বসেন, কারণ বাড়িতে তখনও তার স্ত্রী এবং বড় মেয়ে উপস্থিত। এই ঘটনা যে সত্যি স্বাভাবিক কোনো ঘটনা নয় তা প্রায় সবাই জেনে গিয়েছিল। তাই এর পুনরাবৃত্তি ঘটলে পরবর্তী আঘাতটাও যে তার বড় মেয়ে এবং স্ত্রীর ওপরেই আসবে তা বুঝতে কারো বাকি ছিল না। তাই সবাই মিলে আলোচনার ভিত্তিতে বাড়িতে বড় হুজুর আনার পরিকল্পনা করেন। সেদিন আলোচনা শেষে মসজিদের ইমাম সাহেব এসে মোজাম্মেল সাহেবের পুরো বাড়ি ঘুরে দেখেন, কিন্তু সামান্য অস্বস্তি বোধ ছাড়া তেমন কিছু বুঝতে পারেননি। পরদিন সকালে সেই ইমাম সাহেবের সূত্র ধরে একজন কবিরাজ তার বাড়িতে আসেন, কিন্তু বাড়ির সদর দরজায় পা রাখতেই তিনি 2 কদম পিছিয়ে যান। কোনোভাবেই বাড়ির ভেতরে ঢুকতে রাজি হন না তিনি। মোজাম্মেল সাহেব এবং ইমাম সাহেব কয়েকবার তাকে এর কারণ জিজ্ঞাসা করলেও তিনি বিস্তারিতভাবে কিছু বলেননি, শুধু বলেছেন
এই বাড়িতে যার উপস্থিতি আছে তাকে বিতাড়িত করা আমার পক্ষে সম্ভব নয়, দয়া করে অন্য কারো খোঁজ করুন। এই বলে কবিরাজ সেদিনের মতো বিদায় নেন। এরপর থেকে মোজাম্মেল সাহেবের পুরো পরিবার মানসিক চাপ আর চিন্তায় পড়ে যায়, কারণ ধীরে ধীরে সময় অতিবাহিত হচ্ছে। হয়তো এখনই কোনো পদক্ষেপ না নিলে সপ্তাহখানেক বাদে আরো বড় বিপদ হতে পারে। এই দুশ্চিন্তার মাঝে প্রায় 4-5 দিনের মাথায় মসজিদের সেই ইমাম সাহেব তার পরিচিত এক হুজুরকে বাড়িতে নিয়ে আসেন। তিনি প্রথমে বাড়ির বাইরের অংশ ভালোভাবে লক্ষ্য করেন এবং তারপর বাড়ির ভেতরে প্রবেশ করেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, বাড়ির উঠোনে প্রবেশ করলেও তিনি কোনো ঘরে ঢুকতে চাচ্ছিলেন না। কিছুক্ষণ পর্যবেক্ষণের পর সেই হুজুর কোনো কথা না বলে সোজা বাড়ি থেকে বেরিয়ে আসেন। সবাই মিলে তাকে আটকে এসবের ব্যাপারে জিজ্ঞেস করলে তিনিও সেই পূর্বের কবিরাজের মতো একই কথা বলেন। তবে অতিরিক্ত তথ্য হিসেবে শুধু এটুকু জানিয়ে যান যে বাড়ির ভেতরে যার উপস্থিতি আছে সে বড়ই ক্ষমতাধর এবং ভিন্ন ধর্মাবলম্বীর কেউ একজন। এরপর তিনি সবাইকে নিরাশ করে চলে যান। এভাবে একে একে সব চেষ্টা ব্যর্থ হওয়ায় সবাই সব ধরনের আশা ছেড়ে দিয়েছিল। এই সব কিছুর মাঝে প্রায় 1 সপ্তাহ পেরিয়ে যায়। তখন বাড়ির সবাই শুধু নয়, পুরো এলাকার মানুষ আতঙ্কের মাঝে দিন কাটাচ্ছিল। সকলের মুখে তখন একই কথা, সপ্তাহ তো পেরিয়ে গেল, আল্লাহ না করুক আরো কোনো অঘটন ঘটে, দিতে হবে না তো নতুন কোনো প্রাণ। এই সব চিন্তার মাঝেই 7ম দিনটা কিভাবে যেন কেটে গেল কোনো সমস্যা ছাড়াই। কিন্তু এর পরেও যেন কেউ হাঁপ ছেড়ে বাঁচতে রাজি নয়। দিন রাত ওর কাছ থেকে খোঁজাখুঁজির পর মেলে এক আলেমের সন্ধান। তার বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুরে। মোজাম্মেল সাহেবের কানে এই খবর যাওয়া মাত্রই তিনি মসজিদের ইমামকে সাথে নিয়ে রওনা হন শাহজাদপুরের উদ্দেশ্যে। সেখানে পৌঁছে বেশ কয়েকজনকে জিজ্ঞাসা করেন আলেমের ঠিকানা। এরপর ঠিকানা পেয়ে দুজনে তার বাড়িতে উপস্থিত হন। আলেমের বাড়ি গিয়ে মোজাম্মেল সাহেব যেন লুটিয়ে পড়েন মাটিতে। আল্লাহর দোহাই দিয়ে সাহায্য করতে বলেন তাকে। আলেম তাকে সান্ত্বনা দিয়ে চেয়ারে বসিয়ে সব ঘটনা খুলে বলতে বলেন। মোজাম্মেল সাহেব এবং ইমাম সাহেব উভয়ই তাদের মতো করে পুরো ঘটনাটি সেই আলেমকে খুলে বলেন। এমনকি মোজাম্মেল সাহেব তার লক্ষ্য করা আশেপাশের মানুষদের অদ্ভুত কিছু আচরণের ব্যাপারেও খোলামেলাভাবে তাকে জানান। সবকিছু শোনার পর তিনি পরদিন সকালে তাদের বাড়িতে উপস্থিত হবেন বলে জানান। এরপর তারা দুজন আলেমের বাড়ি থেকে ফিরে আসেন এবং সকাল হবার জন্য অপেক্ষা করতে থাকেন। পরদিন সকালে ফজরের নামাজ শেষে মোজাম্মেল সাহেব এবং ইমাম সাহেব যখন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলেন, ঠিক তখনই দেখতে পান সেই আলেম তাদের এলাকায় এসে উপস্থিত হয়েছেন। এরপর তারা তাকে বাড়িতে নিয়ে যান এবং আলেম তার রীতি মোতাবেক কাজ শুরু করেন। তিনি একে একে বাড়ির চারপাশ, উঠোন এবং সবশেষে ঘরগুলো ঘুরে দেখেন। তারপর কোনো কথা না বলে সোজা বাড়ি থেকে বেরিয়ে আসেন। এই দৃশ্য দেখে সবাই ধরেই নিয়েছিলেন যে এবার হয়তো এর সমাধান পাওয়া যাবে না। কিন্তু সেই আলেম বাড়ি থেকে বেরিয়ে খুব অদ্ভুত আর অবিশ্বাস্য কিছু তথ্য দেন তাদের। শুরুর দিকে কেউ এই বিষয়টা বিশ্বাস করতে চাচ্ছিল না, কিন্তু মোজাম্মেল সাহেব শুরু থেকে শেষ অবধি প্রত্যেকটা কথাই বিশ্বাস করেছেন। সে আলেম সবাইকে জানান, এই বাড়িতে অসম্ভব শক্তিশালী এক হিন্দু ধর্মাবলম্বী জিনের বসবাস রয়েছে। প্রায় 1.5 মাস যাবৎ তার এই বাড়িতে আসা যাওয়া। আমি ঠিক জানি না তার উদ্দেশ্য কি, তবে আপনারা বিশ্বাস করতে না চাইলেও একটা সত্যি কথা বলি, আপনাদের পরিবারেরই কেউ সেই জিনকে এই বাড়িতে হাজির করিয়েছে এবং তিনি আর কেউ নন, আপনাদের পরিবারের বড় মেয়ে। কথাটি শুনে সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কি সব আবুল তাবুল বলছে এই আলেম? আমাদের বড় মেয়ে কোত্থেকে কোনো জিনকে এই বাড়িতে নিয়ে আসবে, আর কিভাবে বা সেটা সম্ভব? তাহলে কি কোনোভাবে তার ওপর বদজিনের নজর বা আসর আছে? মোজাম্মেল সাহেবের স্ত্রী আলেমকে এই প্রশ্ন করতেই তিনি সরাসরি না বোধক উত্তর দিলেন, তাদের মেয়ে হয়তো কারো প্ররোচনায় বা প্রলোভনের বশবর্তী হয়ে নিজের অজান্তে কিছু ভুল করে ফেলেছে, যার মাসুল আজ পুরো পরিবারকে দিতে হচ্ছে। এই সব কিছু শোনার পর মোজাম্মেল সাহেব কোনো কথা না বাড়িয়ে সরাসরি তার বড় মেয়েকে ডেকে পাঠান। কিন্তু কেন যেন তার মেয়ে ঘর থেকে বেরোতে চাচ্ছিল না। এরপর অনেকটা জোর জবস্তি করে তাকে ঘর থেকে বাইরে নিয়ে এসে সবটা জিজ্ঞেস করা হলে সে সরাসরি সব অস্বীকার করে। কিন্তু একটা সময় মোজাম্মেল সাহেবের রাগারাগি আর বকাবকিতে তার বড় মেয়ে সবটা স্বীকার করতে বাধ্য হয়। সে সবাইকে অবাক করে দিয়ে এমন কিছু কথা বলে যা শুনে ওই মুহূর্তে পরিবারের সবার মাথায় আকাশ ভেঙে পড়ে। সে জানায় এসএসসি পরীক্ষার আগে তার প্রস্তুতিটা খুব একটা ভালো ছিল না, এই নিয়ে তার মনটাও বেশ খারাপ ছিল। তাই সে মন ভালো করতে কয়েকদিনের জন্য তার নানির বাড়িতে বেড়াতে চায়। এলাকার নাম বেলকুচি। নানি বাড়িতে তখন নানা নানি, মামা আর ছোট খালামণি থাকতো। সেখানে গিয়ে রোজ রাতে নাকি সে ছোট খালার সাথেই ঘুমাতো, কিন্তু মাঝে মধ্যে রাতে ঘুম ভেঙে গেলে নাকি সে তার খালামণিকে
পাশে দেখতে পেত না। অনেকবার ডাকাডাকির পরেও নাকি কোনো সারা শব্দ পাওয়া যেত না। তাই একদিন কৌতূহল বশত সে রাতে ঘুমানোর ভান করে অপেক্ষা করতে থাকে তার খালামণি হুট করে হারিয়ে যাওয়ার কারণ খুঁজে বের করবে বলে। হঠাৎ গভীর রাতে সে দেখতে পায় তার খালামণি বিছানা ছেড়ে উঠে পাশের ঘরে গিয়ে দরজা আটকে দিয়েছে। সেও একটু পরে চুপি চুপি দরজার পাশে গিয়ে দাঁড়িয়ে দরজার ফাঁক দিয়ে সবটা দেখার চেষ্টা করে, কিন্তু ভেতরে কিছু জ্বলন্ত মোমবাতি ছাড়া আর কিছুই স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল না। তাই সে ভালোভাবে দেখার জন্য ঘরের দরজায় হালকা করে চাপ দিতেই দরজাটা খুলে যায়। আর সে দেখতে পায় অকল্পনীয় কিছু দৃশ্য, যা স্বাভাবিক মানুষের পক্ষে মেনে নেওয়া প্রায় অসম্ভব। দরজা খুলতেই সে দেখে খালামণি তার চারপাশে কিছু অদ্ভুত চিহ্ন এঁকে চার কোনায় 4টি মোমবাতি জ্বালিয়ে বসে কি যেন করছে। অন্ধকারে কি যেন বিড়বিড় করছে, আর আশেপাশে ঘুরে বেড়াচ্ছে অসংখ্য কালো সাপ। দরজা পুরোপুরি খুলতেই মুহূর্তের মাঝে সবগুলো সাপ যেন অন্ধকারে মিলিয়ে যায়। এই দৃশ্য দেখে ভয়ে চিৎকার দেবার আগেই তার খালামণি তাকে বলে, তোর অপেক্ষাতেই ছিলাম, আগেই জানতাম তুই ঘুমোসনি, তাই আমিও দরজার খিল খুলে রেখেছিলাম তোর অপেক্ষায়। খালামণির কথা শুনে সে ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে যায়। এরপর তার খালামণি তাকে ভেতরে বসিয়ে আস্তে আস্তে তার সব কাজের কথা খুলে বলে। মূলত অতি প্রাকৃতিক শক্তি অর্জনের লক্ষ্যেই তার এই সাধনা, নাগ সাধনা। সে জানায় এই সাধনা একবার সম্পূর্ণ যে করতে পারবে, জীবনে কোনো কিছুর অভাব তার থাকবে না, যা চাইবে তাই পাবে। খালামণির কাছ থেকে এই সব শুনে হুট করেই সে নাকি পরীক্ষার কথা বলে বসে। তার খালামণি তাকে লোভ লালসা দেখিয়ে আর রেজাল্ট ভালো হবে জানিয়ে এই নাগ সাধনায় তাকে উদ্বুদ্ধ করে। খালামণি তাকে এই সাধনার সব নিয়মকানুন শিখিয়ে দিয়ে জানায় এটা তার নিজ বাড়িতে বসে মাঝরাতে একা একা চেষ্টা করতে হবে। শুরুর দিকে কিছুটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ঘুরপাক খেলেও সে তার নানি বাড়ি থেকে ফিরে এসে 2-1 দিন পর মাঝরাতে একে একে সব নিয়ম মেনে আসন বসিয়ে নিজের কাজ শুরু করে, অর্থাৎ নাগ সাধনা শুরু করে। তবু খুব একটা লাভ হয় না। শুরুর দিকে কোনো কিছু সে অনুভব করে না। এরপর 1 দিন 2 দিন করে প্রায় 1 সপ্তাহ কেটে গেলে হঠাৎ এক রাতে সাধনার সময় তার ঘরের চারিদিকে যেন সাদা ধোঁয়ায় ভরে যায়। সে বুঝতে পারে তার সাধনার ফল খুব দ্রুতই তার কাছে আসতে শুরু করেছে। তাই সে আরো কঠোরভাবে সাধনা চালিয়ে যেতে থাকে। কিন্তু এরপরেই ঘটে অঘটন। হুট করে সাধনা চলাকালীন সেই ধোয়ার কুণ্ডলীর মাঝ থেকে আকস্মিক আলোর ঝলকানি দেখা যেতে শুরু করে, আর মাঝখান থেকেই বেরিয়ে আসে তার জীবনের দেখা সবচেয়ে বিভৎস আর কুৎসিত চেহারার একজন, যা দেখে ভয়ে সে নিজেকে আর ধরে রাখতে না পেরে আসন ছেড়ে উঠে পাশের ঘরে মেজো আর ছোট বোনের কাছে গিয়ে ঘুমিয়ে পড়ে। এরপর থেকে সে আর একা ঘুমাতে পারত না, রাতে অদ্ভুত স্বপ্ন দেখত। এর ফলে নাকি পরীক্ষাও খুব একটা ভালো যায়নি। বড় মেয়ের মুখ থেকে সবকিছু শোনার পর সবার যেন হুঁশ উড়ে যায়। কেউ যেন বিশ্বাস করতে পারছিল না এসব কিছু। কিন্তু এত কিছুর পরেও মোজাম্মেল সাহেবের যেন কোনো হেরফের নেই। তিনি আলেমকে জিজ্ঞাসা করেন এর সমাধান কি। আলেম জানান যে ব্যক্তি জিনকে আমন্ত্রণ জানিয়ে এই বাড়িতে হাজির করেছে একমাত্র সেই পারবে তাকে বিতাড়িত করতে। তাকে আবার নির্দিষ্ট দিনক্ষণ ঠিক করে মাঝরাতে আসনে বসে সেই জিনকে হাজির করতে হবে, আর তার ইচ্ছার ব্যাপারে জেনে তা পূরণ করতে হবে, তারপর বিদায় দিতে হবে। আর এছাড়া যে কোনো মুহূর্তে এই বাড়িতে বড় কোনো অঘটন ঘটে যেতে পারে। আলেমের কথা শুনে সবাই বড় মেয়েকে জোর করতে থাকে তার অসমাপ্ত কাজের ইতি টানার জন্য, আর অপরদিকে লোক পাঠানো হয় নানির বাড়ি থেকে তার খালামণিকে নিয়ে আসার জন্য। কিন্তু বড় মেয়েতে কোনোভাবেই রাজি না, কারণ যে বিভৎস চেহারার মুখোমুখি সে হয়েছে তা সে আর অন্তিম নিঃশ্বাস পর্যন্ত দেখতে চায় না। পরিবারের সবাই নাছোড়বান্দার মতো তার পেছনে লেগে থেকেও যখন কিছুতেই কিছু হচ্ছিল না আর তার খালামণিরও কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না, তখন মোজাম্মেল সাহেব তার জীবনের অন্যতম কঠোর সিদ্ধান্তে উপনীত হন। তিনি উপস্থিত সকলের সামনে দাঁড়িয়ে তার স্ত্রীকে তালাক দেন এবং বড় মেয়েকে ত্যায্য করেন। মোজাম্মেল সাহেবের এই সিদ্ধান্তে উপস্থিত সকলেই যেন হতভম্বের মতো দাঁড়িয়ে পড়ে নিজ নিজ জায়গায়। কেউ যেন চলমান ঘটনার কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছিল না, কিন্তু বাস্তবতা ছিল এমনই। এরপর আরো অনেক ঘটনাই ঘটে সেদিনের সভা বা আলোচনায়, সেগুলো না হয় নাই বলি। তবে সবকিছু মিটে যাবার পর মোজাম্মেল সাহেব ওই দিন বাড়িতে খুব একা হয়ে পড়েন। নিত্য নতুন সমস্যার সম্মুখীন হতে শুরু করেন রোজই। তাই তিনি আবার সেই আলেমের শরণাপন্ন হন। তার কাছে দ্বিতীয়বারের সাহায্য চাইতে গেলে তিনি জানান এই বাড়ি ছেড়ে দিয়ে দূরে কোথাও চলে যেতে হবে, অন্যথায় তাকেও নির্মম পরিণতির শিকার হতে হবে। আলেমের কথা মতো তিনি সেই বাড়ি ছেড়ে চলে যান অজানা এক গন্তব্যে। এরপরই শুরু হয় অন্যরকম ঘটনা। বিকেল হলেই এলাকার মানুষদের চলাচল বন্ধ হয়ে যায় মোজাম্মেল সাহেবের পরিত্যক্ত বাড়ির আশপাশ দিয়ে। সন্ধ্যা হলে কেমন সব অদ্ভুত অদ্ভুত প্রাণীর ডাক, গোঙানি সহ ছোট বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যেত ওই বাড়ি থেকে।
কখনো কখনো এই মানসিক অত্যাচার চলত মাঝরাত অবধি। কেউ কেউ তো সন্ধ্যাবেলা ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় বিশাল আকৃতির কালো সাপসহ বড় বড় কুকুরও দেখতে পেয়েছে। তারপর থেকে আস্তে আস্তে ওই বাড়ির আশপাশ দিয়ে মানুষের চলাচল একেবারে বন্ধ হয়ে যায়। একটা সময় অতি প্রাকৃতিক সেই ঘটনাগুলো ঘটাও বন্ধ হয়ে যায়। এরপর প্রায় ৩-৪ বছর পর হুট করেই গ্রামে ফিরে আসেন মোজাম্মেল সাহেব। গ্রামের মানুষ অনেকটা মিশ্র অনুভূতি নিয়ে দেখা করতে যান তার সাথে। একদিকে যেমন আনন্দ, অন্যদিকে তেমনি ভয় আর আতঙ্ক। তবুও গ্রামের মানুষ সেবার মোজাম্মেল সাহেবকে আগের মতো আপন করে নিয়েছিলেন। গ্রামে ফিরে তিনি সর্বপ্রথম নিজে ভিটা বাড়ির মেরামত কাজ সম্পন্ন করেন। তারপর আগের মতোই বসবাস শুরু করেন। প্রায় কয়েক মাস কেটে গেলেও গ্রামের মানুষের জোড়াজুটিতেই মোজাম্মেল সাহেব দ্বিতীয়বার বিয়ে করেন। আর এর আগে কিছু গ্রামের মানুষদের কাছ থেকে জানা যায় তার বড় মেয়ে এখন মানসিক ভারসাম্য হারিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। তবে তার প্রথম স্ত্রী কিংবা শালিকার খোঁজ আর কখনো পাওয়া যায়নি। বিয়ের 2-1 বছর পর তাদের একটা কন্যা সন্তানের জন্ম হয়। এর মাঝে বা এর পরবর্তী কখনো তাদের সাথে বা তাদের বাড়িতে অতি প্রাকৃতিক বিষয়গুলো নিয়ে আর কোনো সমস্যার সৃষ্টি হয়নি। মূলত এই ছিল মোজাম্মেল সাহেবের সাথে ঘটে যাওয়া এক মর্মান্তিক ও হৃদয় বিদারক ঘটনা। তবে হ্যাঁ, একটা প্রশ্নের উত্তর এখনো দেওয়া বাকি। মোজাম্মেল সাহেবের লক্ষ্য করা তার পরিবারের মানুষদের মাঝে অদ্ভুত বিষয়গুলো কি ছিল? আর বাড়িতে আলিম আসার পর যখন এত কিছু ঘটে গেল, তখনই বা তিনি এতটা স্বাভাবিক ছিলেন কি করে? মোজাম্মেল সাহেবের ছোট মেয়ের মৃত্যুর পর তিনি তার বড় মেয়ের মাঝে অস্বাভাবিক কিছু বিষয় লক্ষ্য করেন, যেমন রাতে অন্ধকারে দাঁড়িয়ে একা একা কার সাথে যেন কথা বলা, আবার চোখে মুখে হুট করে ভয় বা চিন্তার ছাপ দেখতে পাওয়া। তবে শুরুর দিকে বিষয়টি তিনি স্বাভাবিকভাবে ধরেই নিয়েছিলেন, কারণ এত বড় ধাক্কা সামাল দিয়ে ওঠা যে কারো পক্ষেই কষ্টকর। কিন্তু এরই মাঝে তিনি আরও কিছু বিষয় লক্ষ্য করেন। সন্ধ্যা নামলেই কোনো এক মহিলা মাথায় চাদর মুড়ি দিয়ে তাদের বাড়ির আশপাশ দিয়ে ঘোরাফেরা করত। হয়তো কারো ওপর নজর রাখতেন তিনি। এর কিছুদিন পর মেজ মেয়ে মারা যায়, তখন তিনি এই বিষয়গুলো লক্ষ্য করেছেন। তারপর বড় মেয়ের অদ্ভুত আচরণ কিংবা চাদর মুড়ি দেওয়া সেই মহিলার পায়চারি। সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল বাড়িতে এত বড় দুর্ঘটনা ঘটে গিয়েছে, যেখানে সব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এলেও মেয়ের খালামনির দেখা মেলেনি। তিনি কয়েকবার তার শাশুড়িকে জিজ্ঞেস করেছেন শালিকার কথা। প্রতিবারই তার শাশুড়ির উত্তরটা নাকি এমন ছিল, তিনি বলতেন, এই কাছে পিঠেই কোথাও আছে, লোকজনদের ভিড়ে হয়তো দেখা মিলছে না। কিন্তু তাই বলে একটু সান্ত্বনা দেওয়ার জন্য হলেও কি নিজের বোনের কাছে থাকবে না? ঠিক তখন থেকেই সন্দেহ জন্মে মোজাম্মেল সাহেবের মনে। যদিও তিনি তার মেয়ের ব্যাপারটি নিয়ে খুব একটা নিশ্চিত ছিলেন না, তবুও সন্দেহ তার মনেও খানিকটা হলে জেগেছিল। আর এদিকে বয়স পেরিয়ে যাবার পরেও তার শালিকা অর্থাৎ মেয়ের খালামনির বিয়ে হচ্ছিল না। ছেলেপক্ষ কয়েকবার দেখতে এলেও প্রতিবারই কোনো না কোনো সমস্যার কারণে সব পণ্ড হয়ে যাচ্ছিল। এতে খালামনি খানিকটা বেশ খুশি ছিলেন, জানি না ঠিক কেন। মোজাম্মেল সাহেবের সন্দেহ দৃঢ় হয় আলেমের কাছে যাবার পর। উনি নিজের আমল আর তদবিরের মাধ্যমে তখনই জানিয়ে দেন এই সব ঘটনার পেছনে তার নিজের লোকেরই দায়। এরপর ঘটনাগুলো আপনাদের সবারই জানা। তো এই ছিল আজকের ঘটনা। জানি না কতটা ভয়ের বা হাড় হিম করা ঘটনা বলে মনে হয়েছে আপনাদের কাছে, তবে অবশ্যই ঘটনাটি মর্মান্তিক ও হৃদয় বিদারক। আজ এই পর্যন্তই। ঘটনার অনাকাঙ্ক্ষিত সব ভুল ত্রুটির জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। দয়া করে আমার ভুল ত্রুটিগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন। আজ বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আবারও ফিরে আসব নতুন কোনো এপিসোডে, নতুন কোনো ঘটনা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com-এর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চমৎকার একটা ঘটনা লিখেছেন রোমান, এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ঘটনা ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। এবং আমি একটা জিনিস রোমানকে জিজ্ঞেস করতে চাই, এই তালাকের ব্যাপারটা আমি বুঝিনি, কেন উনি তালাক দিলেন তার স্ত্রীকে, এর পেছনে কোনো কারণ আছে কিনা, এইটা যদি আপনি একটু আমাদের উল্লেখ করতেন তাহলে হয়তো আমাদের জন্য বোঝাটা আরও অনেক সহজ হয়ে যেত। রোমান, আপনাকে ধন্যবাদ ঘটনা পাঠানোর জন্য, এবং আমি বিশ্বাস করি যে আপনি আবারও ঘটনা পাঠাবেন আমাদেরকে, এবং আমি আপনার ঘটনার জন্য খুব অধীরভাবেই অপেক্ষা করতে থাকবো। সুতরাং ঘটনা যদি আপনি পাঠান খুব খুশি হব। আমরা আজকের মতো আমাদের রোমানের সাথে যে ঘটনা, সেই ঘটনাটি এখানে শেষ করছি। আবারও নতুন কোনো ঘটনায় যাবো এখনই। তার আগে বলি, russell.bhut.com@gmail.com-এ আপনার সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই।
আমাদের পরবর্তী ঘটনার জন্য একটা চমক রয়েছে। সেই চমকটি আমি এখন বলবো না, কিছুক্ষণ পরে আপনারা জানতে পারবেন। চলুন ঘটনায় যাওয়া যাক। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with রাসেল। আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, শুনছেন ভূত.com। এই মুহূর্তে আমি যে ঘটনাটি পড়ে শোনাবো আপনাদেরকে, সেই ঘটনাটি 200তম এপিসোডের আমাদের দ্বিতীয় পরিবেশনা সুকান্ত মাইতির একটি ঘটনা। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, ভালো না লাগলেও আমাদেরকে জানাবেন। আমরা সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম। জানি আল্লাহর রহমতে আপনি সর্বদাই ভালোর দলে থাকেন। রাব্বি ভাই সহ ভূত.com এর সমগ্র টিমের প্রতি অফুরন্ত স্নেহ ও ভালোবাসা জ্ঞাপন করছি। আজ হাজির হলাম আরও একটি ঘটনা নিয়ে। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হ্যালোউইনের সেই রাতের কথা আমি আজও ভুলতে পারিনি, এবং পরবর্তীতে আমার জীবনের যে মর্মান্তিক পরিণতি হয়েছিল তা আজও আমাকে অনবরত অনুশোচনার আগুনে জ্বালিয়ে যাচ্ছে। সেবারের পর থেকে কোনোদিন হ্যালোউইনে ট্রিক অর ট্রিট খেলার সাহস করিনি। আমরা 3 বন্ধু ও আমার বোন, আমরা 4 জন ছিলাম। আমার বন্ধুর নাম রজার ও বেনি এবং আমার বোনের নাম মারিয়া। মারিয়া আমাদের থেকে 3 বছরের ছোট হলেও সবসময় আমাদের সাথেই খেলতো। আমাদের গ্রামের শেষ মাথায় ছিল সেই কটেজটা। দরজা থেকে টেবিলটা নিঃশব্দে তুলে চুপচাপ পাশে ঘাসের উপর রেখে লক্ষ্য করলাম দরজায় নব ছিল না। হালকা ধাক্কা দিতেই বিকট কর্কশ শব্দে হাঁট করে খুলে যায়। ভেতরে যেতেই ঘুটঘুটে অন্ধকারে গুমোট গন্ধে অদ্ভুত অস্বস্তি বোধ হচ্ছিল, এবং একই সাথে আমাদের সকলের মধ্যে একরকম উত্তেজনা কাজ করছিল। হাতে থাকা ফ্ল্যাশ লাইটগুলি অন করে পিচ কালো অন্ধকারের বুক চিরে আমরা বাড়ির পেছনে লিভিং এলাকা যাচ্ছিলাম। বোঝা যাচ্ছিল কাঠের মাঝের পিনগুলো সব লুজ, তাই মেঝেতে ভীষণ কচকচ কর্কশ শব্দ হচ্ছিল। বাড়িটা অনেকদিন ধরে বন্ধ থাকার ফলে চারিদিকে মোটা ধুলোর আস্তরণ জমে গিয়েছিল। দেখে মনে হয় বহুদিন কেউ সেখানে আসেনি। সেই ঘটনার পর আমরাই বোধহয় প্রথম এসেছি। ফ্ল্যাশ লাইটের আলোর ফলে ঘরের কোনায় ঝুলে থাকা নিশাচর চামচিকার দল ডানা ঝাপটে এদিক ওদিক উঠতে লাগলো। এর মাঝে বেনি কিছুটা এগিয়ে পাশে ডাইনিং এর কোনায় ফ্রিজের দরজাটা টান দিয়ে খুলতেই সঙ্গে সঙ্গে ঘরটি একটি বাসি পচা প্লাস্টিকের গন্ধে ভরে উঠল। নাক বন্ধ হওয়ার উপক্রম। ফ্রিজে কিছু বহুদিনের পুরনো খালি শুকনো জুসের বোতল, কয়েকটা খালি চিকেনের ট্রে যার মধ্যে রক্ত শুকিয়ে কালো হয়ে গেছে। পুরো রান্নাঘরটা বিকট দুর্গন্ধে ভরা। আমরা কোনো রকমে নাক টিপে দ্রুত সেখান থেকে বেরিয়ে পাশের লিভিং রুমে চলে আসি। ওই রুমটায় এমন কিছু ছিল যা মনে রাখার মতো। হঠাৎই মনে হলো যেন পেছনে কেউ দাঁড়িয়ে। আচমকাই ঘাড় ঘোরাতেই দেখি না, কেউ নেই তো। আমি কিছু বলতে যাব তার আগে রজার আমাদের ডেকে তার আলোর দিকে ইশারা করে বলল, ডেভিড, বেনি, মারিয়া, এদিকে একবার এসো। কি বিভৎসভাবে ছাদখানা ভেঙে ঝুলে আছে। আমরা সবাই সিলিং এর দিকে তাকাতেই চমকে উঠি। ছাদটি ধসে পড়ে বিশাল গর্তের সৃষ্টি করেছে, যার ভেতর দিয়ে রজারের ফ্ল্যাশ লাইটের আলো অন্ধকার চিরে ওপরের রুমের সিলিং এ পড়েছিল। ওর কথা মতো আমরাও সেদিকে লাইট মারতে আচমকা একটি ভয়ঙ্কর দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে লাইট বন্ধ করে দেই। রজার ব্যাপারটা না বুঝতে পেরে সেই দিকে তাকাতেই আতঙ্কে চিৎকার করে ওঠে। মারিয়া প্রায় কেঁদে উঠে ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে। বুকের থরফরানিটা কয়েকশো গুণ বেড়ে গিয়েছিল। হৃৎপিণ্ডে ভীষণ চাপ অনুভব করছিলাম। ওই অল্প কয়েক মুহূর্তে সৃষ্ট আলোয় আমাদের মনে হয়েছিল দুটি বিভৎস ছায়ামূর্তি জ্বলন্ত লাল দৃষ্টিতে ওপর থেকে আমাদের দিকে তাকিয়ে আছে। তাই দ্বিতীয়বার আর লাইট জেলে দেখার সাহস হচ্ছিল না। সবাই ফিরে আসার সিদ্ধান্ত নিয়ে ঘুরে লিভিং রুম বেরিয়ে আসতে যাচ্ছি। এমন সময় পেছন থেকে বেনি আওয়াজ দিল, আরে থাম তোরা, তোরাও না পারিস বটে। ভয় কি মানে কি দেখেছিস? দাঁড়া, আমি উপরে গিয়ে দেখছি। বেনি, যাসনি, থাম, যাসনি, দাঁড়া বলছি। তোর এই অ্যাডভেঞ্চারের মনোভাব দেখিস একদিন আমাদের ডোবাবে। কাণ্ড দেখেছ? আমি চিৎকার দিয়ে উঠলাম, কিন্তু কে শুনে কার কথা। এখানে বলে রাখি, আমাদের সবার মাঝে বেনির সাহস তুলনামূলকভাবে অনেক বেশি। আমরা বাইরে ড্রয়িং রুমে এসে দাঁড়িয়েছি। কাঠের সিঁড়ি দিয়ে ওপরে ওঠার উইন্টার বুটের ঢপ ঢপ আওয়াজ পরিষ্কার শুনতে পাচ্ছিলাম। আওয়াজটা এরপর দোতলার পুরনো কাঠের মেঝের ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় মচমচ কর্কশ শব্দে কয়েক পা এগিয়ে থেমে গেল। সম্ভবত
ফাঁকা গর্তটার কাছে গিয়ে। বেশ কয়েক মুহূর্ত কেটে যায়, বেনির কোনো আওয়াজ পাচ্ছিলাম না। খানিক বাদে শুনতে পেলাম বেনি বলে উঠল, কই কিছু নেই তো? তোরা শুধু শুধু ভয় করিস। এতই যদি পেটে ভয় তাহলে হ্যালোইনে ট্রিক অর ট্রিট খেলতে বেরোস কেন? যত সব। আমরা সবাই কিছুটা আশ্বস্ত হয়ে সেদিকে আবারও লাইট মেরে দেখি বেনি গর্তের পাশে হাসি ভরা মুখে দাঁড়িয়ে আছে। কিন্তু এ কি, ওর পেছনে ওটাকে? বেনিকে অনেক করে ডাকার চেষ্টা করছিলাম, অথচ গলা দিয়ে কোনো স্বর বের হচ্ছিল না। বেনি ঠিক পেছনে যে দৃশ্যটা আমরা দেখি তা দেখার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। রজার কোনো রকমে কষ্টে চেঁচিয়ে ওঠে, বেনি পেছনে দেখ বেনি। বেনি হঠাৎই ঘাড়ের কাছে উষ্ণ নিঃশ্বাস অনুভব করে। ঘাড়টা ধীরে ধীরে ঘুরিয়ে সে বিভৎস ভয়ঙ্কর দৃশ্য দেখে আতঙ্কে চিৎকার করে ওঠে। সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর ছায়ামূর্তি দুটো একটি হাড় কাঁপানো রোমহর্ষক গর্জন করে বেনিকে ধাক্কা দিয়ে গর্ত থেকে নিচের মেঝেতে ফেলে দেয়। এতে বেনি ভীষণ চোট পায়। আমরা কোনো রকমে তাকে টেনে তুলে প্রাণ হাতে চিৎকার করতে করতে ছুটে বেরিয়ে আসি কটেজটা থেকে। নমস্কার শ্রোতা বন্ধুরা, জানি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি সুকান্ত মাইতি হ্যালোইন স্পেশালের একটি ঘটনা নিয়ে এসেছি, যেটা আমরা হ্যালোইনে প্রচার করতে পারিনি, আমরা এখন প্রচার করছি। হ্যালোইনের জন্য অনেকদিন ধরে ইচ্ছা ছিল পাশ্চাত্যের কোনো একটা ঘটনা কালেক্ট করে শেয়ার করব। সেই মতো মাস দুয়েক ধরে ইউরোপ, আমেরিকায় আমার বিভিন্ন কর্মরত বন্ধুদের কাছে মেসেজ, ফোন দিয়ে হ্যালোইন রিলেটেড কোনো ভয়ঙ্কর ঘটনা আছে কিনা তা জানতে চেয়েছি, কালেক্ট করেছি। ছোট বড় মিলিয়ে কয়েকটা পাই, তার মধ্যে যেটি সবচেয়ে বেশি ভয়ঙ্কর, নির্মম লেগেছে সেটাই শেয়ার করছি। আমার বাংলাদেশি বন্ধু কাম বড় ভাই সেইফ রুবেল হোসেন সৌদি আরবে একসঙ্গে কাজ করেছি 2016 থেকে 2018 পর্যন্ত। বর্তমানে উনি ইটালির রোমে কর্মরত। ওনার এক কলিগের কাছ থেকে উনি এই ঘটনাটি কালেক্ট করেছেন। তবে ঘটনাটি শেয়ার করার আগে ওই কলিগের শর্ত অনুযায়ী আসল নাম ঘটনায় উল্লেখ না করে আমি ছদ্মনাম ব্যবহার করে ঘটনাটি আমার মতো করে লিখলাম। রুবেল ভাই তার কলিগ ডেভিডকে হ্যালোইন সম্পর্কে জিজ্ঞেস করলে ডেভিড কিছুটা মন মরা হয়ে যায়। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করে, সালটা সম্ভবত 2003। আমরা স্কুলের শেষ বর্ষে ছিলাম। পাশ করার পর হায়ার স্টাডিজের জন্য আমরা সবাই আমাদের প্রভিন্স সেন্টা অ্যালাটোলিয়া ছেড়ে রোমে কলেজের হোস্টেলে চলে যাব। এদিকে আবার আমরা চলে গেলে মারিয়া একা হয়ে যাবে। আগেই বলেছি, মারিয়া আমাদের থেকে বয়সে 3 বছরের ছোট হলেও সবসময় আমাদের সাথেই খেলাধুলা করত। তাই সেবার আমরা সবাই মিলে ঠিক করি সেই বছর হ্যালোইনটা বেশ জমজমাট করে পালন করব। যেই ভাবা সেই কাজ। সেবার হ্যালোইন শুক্রবারে পড়েছিল। দুপুর স্কুল শেষ করে বাড়ি ফিরে আমরা সবাই বিভিন্ন কৌশল প্ল্যান করি ট্রিক অর ট্রিট খেলার জন্য। সেই মতো ফ্রেশ হয়ে আমিও মারিয়া বেনিকে ডেকে পোশাক আশাক নিয়ে সোজা রজারের বাড়িতে চলে যাই। আমরা আগে থেকে জানতাম রজারের বাবা মা একটি বিশেষ কাজে পাশে অন্য একটি শহরে গেছেন, সে রাতে ফিরবেন না। তাই ওখানে গিয়ে মস্ত পরিকল্পনা ও ক্যান্ডি কালেক্ট করে জমা করা যে নিশ্চিন্তে হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা এতটা এক্সাইটেড ছিলাম যে বিকেল গড়াতে না গড়াতেই একটি ব্যাগ হাতে ভ্যাম্পায়ার, ডিমন, ড্রাকুলা নানাবিধ সাজগোজ করে বেরিয়ে পড়ি। বেশিরভাগ ঘরই তাদের দরজায় উত্তর দিচ্ছিল এবং প্রচুর ক্যান্ডি জোগাড় হচ্ছিল। মারিয়া ভীষণ খুশি ছিল। আসলে আমাদের মধ্যে ও ছোট হওয়ায় সংগৃহীত ক্যান্ডির সম্ভারের অধিকাংশই ও পেত। আমরা প্রত্যেকেই 2 ব্যাগ করে ভর্তি ক্যান্ডি পেয়েছিলাম। এইভাবে আনন্দ করতে করতে কখন যে রাত হয়ে গেছে সেদিকে কারো হুঁশ ছিল না। আমরা সবাই কিছুটা ক্লান্ত হয়ে বাড়ি ফিরে আসি। 2 ব্যাগ করে ভর্তি ক্যান্ডি রজারের বাড়িতে রেখে আমরা সবাই আমাদের বাড়িতে চলে আসি। রাতে ওখানেই খাওয়ার ব্যবস্থা ছিল। খাওয়া দাওয়া শেষ করে সবাই সিদ্ধান্ত নেই আবারও বেরোবো। আসলে মনের চাহিদা তখনও পূরণ হচ্ছিল না। ইচ্ছে ছিল আরও একটি করে ব্যাগ যাতে ভর্তি করে আনতে পারি। যেই ভাবা সেই কাজ। কিছুটা জিতিয়ে নিয়ে একটি ব্যাগ হাতে সবাই আবারও বেরোই। শীতকালের সময় রাত বাড়ার সাথে সাথে ঠান্ডাটাও জাঁকিয়ে বসতে শুরু করেছিল। ধীরে ধীরে রাস্তাঘাট ফাঁকা হয়ে আসছিল। রাস্তার ল্যাম্পপোস্টগুলো ঘন কুয়াশা ও কৃষ্ণপক্ষের নিকষ অন্ধকারে চাপা পড়ে কোনো রকমে টিম টিম করে জ্বলছিল। সম্ভবত রাত তখন 9টার মতো বাজে। তখন ক্যান্ডি পাওয়া কিছুটা কমে এসেছে। যেহেতু বেশিরভাগ ব্যাগ খালি ছিল, এদিকে প্রায় প্রতিটি বাড়ি উত্তর দিচ্ছিল না। এভাবে ঘন্টাখানেক কাটার পর তেমন ক্যান্ডি না পাওয়ায় আমরা কিছুটা বিষণ্ণ হয়ে উঠলাম। ধুর, রাত বাড়ার সাথে সাথেই সবাই কৃপণ হয়ে গেছে, আর কারো বাড়িতে যাব না। কিন্তু ফিরে যাওয়া নিয়ে সবাই ব্যাগরা দিল। বলল যে পরদিন শনিবার স্কুলে না গেলেও চলবে, তাই আরও একটু ঘোরা যাক, মজা করা যাক। যেহেতু সেবারের হ্যালোইন আমাদের সবার কাছে স্পেশাল ছিল, তাই আমিও রাজি হয়ে গেলাম। আমরা কি করব ভাবছি, এমন সময় বেনি বলে উঠল, আচ্ছা গ্রামের শেষে পাহাড়ে ওঠার মুখে যে হন্টেড কটেজটা আছে সেটা একবার ডুব দিলে কেমন হয়? বেশ থ্রিলিং হবে ব্যাপারটা, কি বলিস তোরা? আমরা
কিছু বলবো তার আগে মারিয়া বলে উঠল, কিন্তু বাড়িটার বহু কুখ্যাতি আছে এলাকার সবার মুখে। রাত্রের বেলা চিৎকার নাকি ভেসে আসে বাড়িটা থেকে। যাওয়া কি ঠিক হবে? বেনি শুনে একগাল হেসে বলল, ধুর, আজ আমরাই তো ভূত সেজেছি, চল সবাই মিলে যাই। কিন্তু কটেজটা বহুদিন ধরে বন্ধ, মানুষের যাতায়াত নেই সেখানে, তাই সাপখোপের বাসা হওয়াটা অস্বাভাবিক নয়। যাওয়াটা কি উচিত হবে? আর যদি আশেপাশের প্রতিবেশীরা জানতে পারে তাহলে কিন্তু ব্যাপারটা খারাপ হবে। রজার বলে, কিছু হবে না, চল আমরা বরং ধীরে ধীরে পা টিপে টিপে চুপচাপ যাই। অগত্যার কি, আমরা ধীরে ধীরে সেই কটেজটায় যাই। কটেজটা একটা ইতিহাস ছিল। প্রায় বছরখানেক আগে ওখানে এক ব্রাউন দম্পতি থাকতো। মিস্টার অ্যান্ড মিসেস ব্রাউনের একমাত্র সন্তান কোনোভাবে বাড়িতে মারা যাবার পর তাদের ডিভোর্স হয়ে যায়। এরপর একদিন মিসেস ব্রাউন চলে যায়। শোনা যায় কয়েক সপ্তাহ পরে মানসিক ভারসাম্য হারিয়ে মিস্টার ব্রাউন রান্নাঘরে দরজার ভেতর থেকে বন্ধ করে নিজের হাত পা মুখ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিশ্রীভাবে কেটে রক্তাক্ত হয়ে সুইসাইড করেন। সপ্তাহখানেক পর পচা দুর্গন্ধ এলাকায় ছড়িয়ে পড়ে এবং প্রতিবেশীদের তৎপরতায় শেষমেশ পুলিশ এসে দরজা ভেঙে মিস্টার ব্রাউনের পোকায় কিলবিল করা পচা গলা শরীর বের করে। লাশের অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে পোস্টমর্টমও নাকি করা যায়নি। সেখানে গিয়ে আমরা বুঝতে পারলাম ফ্ল্যাশ লাইটের আলোতে কতটা বিভীষিকাময় ভয়ঙ্কর দেখাচ্ছিল কটেজটা। অন্ধকারে যেটুকু ঠাহর করতে পেরেছিলাম, কটেজটা আশেপাশের অন্যান্য বাড়ির থেকে কিছুটা অন্যরকম দেখতে। বেশ একটা গা ছমছমে পরিবেশ, ঠিক যেন ছোটখাটো একটা ক্যাসেল। উঠোনের চারপাশটা কালো বেড়া দিয়ে ঘেরা ছিল। সামনের গেটে আটকে থাকা ঝোপঝাড় কোনো রকমে পরিষ্কার করে ধীরে সন্তর্পণে ভেতরে প্রবেশ করি। আমরা পা টিপে টিপে প্রবেশ করছিলাম, পাছে কেউ শুনতে পায়। বিষয়টা বেশ রোমাঞ্চকর ছিল। সেই ভয়ঙ্কর রোমহর্ষক রাত্রিতেও আমাদের টিম ওয়ার্ক দেখে মনে মনে খুব খুশি হচ্ছিলাম। দরজার সামনে গিয়ে দেখি নবটা ভাঙা, অথচ সামনে একটি টেবিল উল্টো করে রাখা, দরজায় চাপানো আছে। আমরা ধীরে ধীরে টেবিলটা সরিয়ে পাশের ঘাসের উপরে রাখলাম। এরপর ধুলো পড়া দরজাটাকে ধীরে ধীরে ধাক্কা দিতেই বিশ্রী কর্কশ শব্দে দরজাটি খুলে যায়। আমরা ভেতরে প্রবেশ করি। এরপর খানিক বাদে সেই ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হবার পর বেনি যখন ভাঙা ছাদের গর্ত দিয়ে নিচে পড়ার পর প্রচণ্ড ব্যথা পায়, আমরা তাকে কোনো রকমের টেনে তুলে কটেজ থেকে বেরিয়ে ছুটতে ছুটতে আমাদের কমিউনিটি সেন্টারের খেলার মাঠে এসে পৌঁছালাম। বেশ হাঁপিয়ে উঠেছিলাম। ল্যাম্প পোস্টের আলোয় এসে খেলার মাঠটাকে কিছুটা আলোকিত করার কথা ভেবেছিলাম। আর আমরা হয়তো এখন নিরাপদে আছি এটাই ভেবেছিলাম। বেনি হাঁপাতে হাঁপাতে বলে, আমি ছাদে ওঠার সময় বিশ্রীভাবে পচা মাংসের দুর্গন্ধ পেয়েছি, তাই গন্ধের উৎস খুঁজতে খুঁজতে উপরে উঠে যাচ্ছিলাম। সেই সময় ওপরে পাশের রুম থেকে স্পষ্ট কারো শ্বাস প্রশ্বাসের শব্দ শুনতে পাই। আমি গুরুত্ব দিইনি ব্যাপারটায়, গালিগালাজ করে ধীরে ধীরে ওই গর্তের সামনে গিয়ে দাঁড়াই। এরপর বাকিটা তো তোরা জানিস। তখন আমরা কেউ আঁচ করতে পারিনি সেই অভিশপ্ত কটেজটার দুর্ভাগ্য কিভাবে আমাদের সাথে অতপ্রতভাবে জড়িয়ে গেছে। আমরা সবাই ক্লান্ত হয়ে বসে পড়েছিলাম। খানিক বাদে হঠাৎই মারিয়া একটা ব্যাপার লক্ষ্য করে আতঙ্কে কাঠ হয়ে যায়। আমরা ব্যাপারটা খেয়াল করে মারিয়াকে অনুসরণ করে সেদিকে তাকাতেই দেখতে পাই কমিউনিটি হলের বাথরুমের আড়াল থেকে অন্ধকারের বুক চিরে ধীরে ধীরে দুটি ছায়ামূর্তি স্পষ্ট হচ্ছিল। কিছুটা এগিয়ে আসতে বুঝতে পারলাম ভয়ঙ্কর জোকার গোছের হ্যালোইন কস্টিউম পরা দুজন মানুষ। তাদের হাঁটার গতি এতটাই মন্থর ছিল যে হাঁটছে নাকি দাঁড়িয়ে আছে সেটা বোঝা যাচ্ছিল না। মুখে বিভৎস কাটাচেরার দাগ, জোকারের মেকআপটা ভয়ঙ্কর দেখাচ্ছিল, যা ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। আবার মুখের লাল কাটা ছেঁড়া দাগে তাদের বিভৎস লাগছিল, যেন সাক্ষাৎ নরপিশাচ। ব্যাপারটা কি বুঝতে পারছিলাম না। আমরা সবাই উঠে দাঁড়িয়ে পড়ি। মেকআপের নিরিখে প্রথম জোকারটি থেকে দ্বিতীয় জোকারটি আরও বেশি ভয়ঙ্কর দেখাচ্ছিল। তারা কিছুটা কাছে আসতে বোঝা গেল দ্বিতীয় জোকারটি পুরুষ এবং প্রথম জোকারটি মহিলা। কিছু বুঝে ওঠার আগেই হঠাৎই দ্বিতীয় জোকারটি আমাদের দিকে তেড়ে আসে। মুহূর্তের আকস্মিকতায় আমরা সবাই হকচকিয়ে যাই। হুঁশটা ফেরে বিকট এক শব্দে দেখি এখন তাদের মুখে অবিকল সেই কটেজে দেখা ছায়ামূর্তিগুলোর মতন ভয়ঙ্কর লাল চোখ বসানো। দ্বিতীয় জোকারটির হাতে কিচেন নাইফ থেকে কেমন রক্তের মতো ধারা বইছে। আর সহ্য করতে পারছিলাম না। সঙ্গে সঙ্গে আমরা পড়ি কি মরি করে যেদিকে পারি প্রাণ নিয়ে ছুটে বেলাই। তারাও আমাদের পেছন পেছন ছুটে আসে। আমি মারিয়ার হাত ধরে রাস্তায় উঠি। রজার বেনি পাশের গলিতে ঢুকে পড়ে। আমি জানতাম কিভাবে বড় রাস্তা পেরিয়ে গলি ধরে রজারের বাড়িতে পৌঁছাতে হয়। আমি ছুটতে ছুটতে চেঁচিয়ে উঠি, রজার, বেনি, তোরা কোথায়? ঠিক সেই জোকারটা আমাদের তাড়া করেছে। আমি আবারও চেঁচিয়ে বললাম, রজার, তুই বাম দিকের গলি ধরে বেরিকে বাড়ি পৌঁছা, আমরা আসছি। বেশ কিছুক্ষণ ছুটতে ছুটতে হাঁপিয়ে উঠি। ভীষণ শ্বাসকষ্ট হচ্ছিল, কিন্তু দাঁড়ানোর সাহস হচ্ছিল না। শেষমেশ রজারের বাড়িতে পৌঁছে পেছন ফিরে দেখি আকস্মিকভাবে জোকারটি আর নেই। বেনি রজারও হাঁপাতে হাঁপাতে এসে উঠোনে এসে পড়ল। সঙ্গে সঙ্গে রজারকে বললাম, তাড়াতাড়ি দরজাটা খোল।
ভাগ্যিস রজারের বাবা মা সেদিন ছিলেন না, তা না হলে ভীষণ বকা খেতাম। সঙ্গে সঙ্গে ভেতরে ঢুকে দরজা বেশ আঁটোসাঁটো করে বন্ধ করে হাঁপ ছেড়ে সোফায় এসে বসলাম। খানিক বাদে বাড়িতে মাকে ফোন করে জানিয়ে দিলাম আমি বোন সে রাতে আর বাড়ি ফিরবো না। প্রথমে মা কিছুটা আপত্তি করলেও পরে রাজি হয়ে যায়। বেনিও বাড়িতে জানিয়ে দেয়। আমরা জানালা দরজা সব ঠিকঠাক লাগানো আছে কিনা দেখে নিয়ে ড্রয়িং রুমের টিভিটা চালিয়ে কিছু পানীয় এবং ক্যান্ডি নিয়ে বসে পড়লাম। মারিয়া কিছুটা ক্লান্ত হয়ে পড়েছিল, তাই সে ওপরের গেস্ট রুমে শুতে চলে যায়। আমরা সবাই মজা করে টিভি দেখছিলাম। এমন সময় হঠাৎই মারিয়ার চিৎকার ভেসে আসে। ও ভয়ার্ত কণ্ঠে চিৎকার করে বলতে থাকে, বেনি, ডেভিড, রজার, তোরা কোথায়? তাড়াতাড়ি উপরে আয়। জোকারগুলো জানালার পাশে দাঁড়িয়ে জানালা ভাঙার চেষ্টা করছে। তোমরা কোথায়? আমরা মারিয়ার চিৎকার শুনে সঙ্গে সঙ্গে ছুটে যাই। ওপরে গিয়ে দেখি মারিয়া গুটিসুটি মেরে চাদর চাপা দিয়ে পড়ে আছে। আমি গিয়ে মারিয়ার হাতটা ধরতেই ও আতঙ্কে চিৎকার করে অঝরে কাঁদতে থাকে। তারপর জানালার দিকে আঙুল তুলে দেখি আতঙ্কিত কণ্ঠে বলে, আমি এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়েছি। নাইট ল্যাম্পটা জ্বলছিল। কিছুক্ষণ পর হঠাৎই জানালার কাছে ঠক ঠক আওয়াজ শুনতে পেলাম। ঘাড় ঘুরিয়ে দেখি শরীরটা ভয়ে জমে কাঠ হয়ে গেছে। দেখি জানালার ওপাশে অদ্ভুতভাবে সেই জোগাড় দুটো ভাসছে, মুখে তাদের কাটাছেঁড়া দাগ। বেনি হেসে বলে, ধুর, ওটা তোর মনের ভুল। জানালার ওখানে তো কিছু নেই। আর দোতলায় এত উঁচুতে ওরা উঠবে কিভাবে? আমরা আজ একটু বেশি ভয় পাচ্ছি। বাদ দে, পর্দাটা টেনে ঘুমানোর চেষ্টা কর। মারিয়া একা কোনো মতেই এ ঘরে থাকতে চাইছিল না। তাকে নিচে রজারের বাবা মার রুমে এসে ঘুমোতে বলি। তারপর স্বাভাবিকভাবে ড্রয়িং রুমে আমরা বসে টিভি দেখছিলাম। সেদিন মারিয়াকে রজারের গেস্ট রুম থেকে নিচে নিয়ে আসার সময় এক ঝলক জানালায় নজর গিয়েছিল। মারিয়ার কথা অনুযায়ী সেখানে কিছু নখের দাগ দেখতে পাই। যাই হোক, এরপর মারিয়া প্রায়ই যখন তখন যেখানে সেখানে, সে দিনেই হোক আর রাতে হোক, জোগাড় দুটোকে দেখতে পেত। সপ্তাহখানেক কেটে যায়। শহরে গিয়ে মারিয়াকে সাইকিয়াট্রিস্ট দেখানো হয়। সেদিন এক আত্মীয়র বাড়িতে পার্টি অ্যাটেন্ড করতে বাবা মা ও ছোট ভাই তিনজনে মিলে যাই। মারিয়ার শরীর খারাপ, আমরা তার জন্য তাকে রেখে যাই। ওনারা সন্ধ্যার দিকে চলে যায়। আমি দরজা আলা বন্ধ করে দেই। মারিয়াকে এসে জিজ্ঞেস করলাম যে আমার সাথে বসে মুভি দেখবে কিনা। উত্তরে ও জানায় ওর শরীরটা একটু খারাপ লাগছে, তাই রেস্ট করতে চায়। ওকে ওর রুমে কিছুটা স্ন্যাক্স দিয়ে আরাম করতে বলে আমি নিচে চলে আসি এবং একটি ভিডিও গেম চালু করি। রাত তখন আন্দাজ 8:15 হবে। আমি এক মনে গেম খেলছিলাম। হঠাৎই কলিং বেলের শব্দে চমকে উঠি। এত রাতে কে আসতে পারে? দেখি তো। আসলে আমাদের প্রভিন্স আর 5টা সাধারণ প্রভিন্সের মতো এত ঘনবসতিপূর্ণ নয়, একটু নিরিবিলি। তার উপর আবার শীতকাল, সন্ধ্যার পর নিরিবিলি হয়ে যায় সবকিছু। কেউই সাধারণত বাড়ির বাইরে যায় না, তাই ব্যাপারটা একটু অস্বাভাবিক লাগছিল। উঠে গিয়ে দরজা খুলতেই দেখে কেউ নেই। কি হলো এটা? কয়েক মুহূর্ত থমকে দাঁড়িয়ে ভাবলাম কেউ হয়তো মজা করছে। দরজাটা লাগিয়ে আবারও সোফায় এসে বসে গেমটা চালু করেছি। পুনরায় কলিং বেলের শব্দ। একই রকম উঠে গিয়ে দেখি কেউ নেই। এবার বিরক্ত হয়ে দরজাটা লাগিয়ে ঘুরে দাঁড়িয়েছি। সঙ্গে সঙ্গে আবারও বেলটা বেজে ওঠে। এবার রীতিমতো রেগে দরজা খুলে চেঁচিয়ে উঠি, কেউ নেই। ঘরে ঢুকবো, হঠাৎ বরাবরের মতো কিছু একটা পায়ের নিচে চাপা পড়তেই চমকে উঠে তাকিয়ে দেখি লাল রঙের গোলাকৃতি কিছু একটা পড়ে আছে। তুলে দেখতেই শরীরটা আতঙ্কে শিউরে ওঠে। শিরদাঁড়া দিয়ে বরফের স্রোত বয়ে যায়। ওটা ছিল জোকারের নাক। তবে কি মারিয়া ঠিকই বলেছে? সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ করে সোফায় এসে গুটিসুটি মেরে বসি। আবারও নিজের ধ্যান পরিবর্তন করার জন্য টিভিটা অন করি। বেশ কিছুক্ষণ চলার পর তখন আন্দাজ 10টা হবে, হঠাৎই বাড়ির পেছনের দরজায় একটা তীব্র শব্দ শুনতে পেলাম। মনে হলো কিছুটা উড়ে এসে সজোরে দরজার সামনে আছড়ে পড়লো। আমি চমকে উঠি। বুকের ভেতরটা ঢিপ ঢিপ করতেই থাকে। মারিয়া ওপর থেকে জিজ্ঞেস করে কিসের শব্দ। আমি ওকে কিছু না বলে ঘুমাতে বলি। মনের ভেতর ধীরে ধীরে ভয়ের কালো মেঘ ঘনীভূত হচ্ছিল। কিছু একটা অমঙ্গলের গন্ধ পাচ্ছিলাম। বাবা মার আসতে এখনো দেরি। কি করবো বুঝে উঠতে পারছিলাম না। নিজের ভয়টা কাটাতে টিভির সাউন্ড বাড়িয়ে দেই। পেছনে গিয়ে দরজা খোলার সাহস হচ্ছিল না। আরো কিছুটা সময় এভাবে কেটে যায়। হঠাৎই লিভিং রুমের জানালায় কাঁচের ওপর কিছুটা আঁচড়ের শব্দ অনুভব করলাম। বিশ্রী কর্কশ শোনাচ্ছিল সেই শব্দটা। কিছু বুঝে ওঠার আগেই একইভাবে পেছনের দরজার সামনেও ঢিপ ঢিপ শব্দ পেলাম। কে কে ওখানে? কে এভাবে ভয় দেখাচ্ছে? কয়েক মুহূর্ত সব চুপচাপ হয়ে যায়। তবে এসব কি রজার আর বেনির কাজ? না না, হ্যালোইনের পর থেকে ওরাও আর কখনো রাতে বেরোয় না। মারিয়া বোধহয় ঘুমিয়ে পড়েছে, তাই সে কিছু শুনতে পায়নি। আমি মাকে ফোন দেই। উনি বলেন এখনো ফিরতে আরো ঘন্টাখানেক লাগবে। আমার কাছে এক্সট্রা চাবি আছে, তুমি আর মারিয়া ঘুমিয়ে পড়ো, ভয় পেও না। কি করব ভেবে না পেয়ে ভয়ের চোটে সাউন্ড বাড়িয়ে চ্যানেল খোঁজার চেষ্টা করছিলাম। এমন সময় হঠাৎই পেছনের দরজার নিচ থেকে একটা ভয়ঙ্কর দানবীয় শব্দ কানে আসে এবং সজোরে দরজায় ধাক্কা শুনতে পেলাম। এদিকে সামনের দরজার নিচ দিয়ে বিশ্রী ফ্যাঁস ফ্যাঁসে জোগাড়ের মতন কেউ একটা কণ্ঠ করে আমাদের ভয় দেখাতে লাগলো। আমি ভয়ে আতঙ্কে জমে গিয়েছিলাম। মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছিল না। কি হচ্ছে সব আমাদের সাথে? হঠাৎই হুঁশটা ফেরে পিঠের কাছে কনকনে ঠান্ডা হাওয়ার স্পর্শে পেছন ফিরে দেখি দরজাটা হাট করে খোলা।
এ কি করে সম্ভব? আমি দরজা ঠিক মতো লাগিয়েছিলাম, বুকে ক্রমশ ব্যথা অনুভব করছিলাম। তবে কি দরজাটা লক করতে ভুলে গিয়েছি? কিন্তু ভাবার অবকাশ ছিল না। হঠাৎই পেছনের দরজার পাশে বেসমেন্টে যাওয়ার সিঁড়িতে কারোর বুটের আওয়াজ পেলাম। তখন আতঙ্কে এতটাই উন্মাদ হয়ে গিয়েছিলাম যে বুঝতে পারছিলাম না যা কিছু ঘটছে তা স্বাভাবিক নাকি অস্বাভাবিক। তখন মনের অন্তরালে সাহস জোগানোর জন্য একটাই কথা মনে হয়েছিল, বাবা মা ফিরে এসেছেন, হয়তো পেছনের দরজা দিয়ে ঢুকেছেন, কোনো দরকারে হয়তো বেসমেন্টে গেছেন। মনে ক্ষীণ আশা, কল্পনা করছি আমি, ভাই, মা, বাবা। কিন্তু এসব যে অবান্তর, ভিত্তিহীন আমার কল্পনা, তা বোঝার ক্ষমতা তখন হারিয়ে ফেলেছি। তবু আশার ক্ষীণ রেখা কল্পনা করে আমি ভাই, মা, বাবাকে ডাকতে ডাকতে অন্ধকার গহ্বরের নিচে ছুটে যাই। পিটার, মা, বাবা, তোমরা কোথায়? তোমরা কি ফিরে এসেছো? ধীরে ধীরে নিচের দিকে এগিয়ে যাওয়ার সময় সেই নীরবতা নরকের মতো ভয়ঙ্কর লাগছিল। উত্তেজনা সামলাতে না পেরে যেতে যেতে অন্ধকারের সিঁড়িতে স্লিপ করে হুড়মুড়িয়ে বসে পড়ি বেসমেন্টে। প্রচণ্ড আঘাত পাই। কোনো রকমে ঠাহর করে দেয়াল ধরে উঠে দাঁড়িয়ে সুইচটা দিতে এক ঝলকের আলোয় আতঙ্কে চিৎকার করে উঠে সঙ্গে সঙ্গে সুইচটা বন্ধ করে দেই। ঠিক সেই সময় রুমের কোনো এক কোণা থেকে বীভৎস ভয়ঙ্কর কুৎসিত জোকারের মতন একটা কণ্ঠস্বর বা হাসি শুনতে পাই। বুঝে উঠতে পারছিলাম না কি করব। মারিয়ার জন্য ভীষণ চিন্তা হচ্ছিল। এরই মাঝে ঘটে যায় একটি হাড়হিম করা ঘটনা। দেখি একটি ছায়ামূর্তি আমার সামনে মারিয়ার চুলের মুঠি ধরে সিঁড়ি দিয়ে হিঁচড়ে হিঁচড়ে তাকে নামিয়ে নিয়ে আসছে। এটি সেই মেয়ে জোকারটি। নিমিষের মধ্যে তারা বেসমেন্টের দিকে মারিয়াকে টানতে টানতে নিয়ে চলে গেল। তার আর্তনাদ শোনা যাচ্ছে। আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি। মারিয়ার কথা ভেবে উন্মাদের মতো চিৎকার করতে করতে নিচে ছুটে যাই। নিচে বেসমেন্টের দরজার কাছে পৌঁছে ঢুকতে যাব, সঙ্গে সঙ্গে শটান করে দরজাটা লেগে যায় এবং ঠিক তখনই আমার একটি হাত দরজার ভেতর থেকে যাওয়ায় বিশ্রীভাবে ভেঙে যায়। যন্ত্রণা সহ্য করতে পারি না। ভেতরে মারিয়ার করুণ আর্তনাদ, শেষবারের মতো তার কণ্ঠস্বর যেন শুনতে পাচ্ছিলাম ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসছে এবং সেই সাথে একটা কণ্ঠস্বর, ইটস জাস্ট আ বিগিনিং। ট্রিট পেলাম না, ফলে ট্রিকের জন্য প্রস্তুত থেকো। জ্ঞান ফিরতে নিজেকে হসপিটালে আবিষ্কার করলাম। দেখলাম হাতে প্লাস্টার করা। দুদিন পরে আমার জ্ঞান ফিরেছে। আমি আতঙ্কে চিৎকার করে উঠে বসতে যাব, মা কাঁদতে কাঁদতে এসে আমাকে শান্ত করার জন্য চেষ্টা করলো। মারিয়ার কথা জিজ্ঞেস করতে অঝরে কেঁদে উঠল। বাবাও পাশে বসে কাঁদছিল। পিটার গুটিসুটি হয়ে একটি পুতুল হাতে করে পাশের সোফায় বসেছিল। আমি কি হয়েছে জানতে চাইলে বাবা কাঁদতে কাঁদতে বলল, আমরা ফিরে আসার পর দরজা খুলে দেখি চারিদিকে তছনছ অবস্থা। এমন সময় নিচে কিছু খসখস আওয়াজ শুনতে পেয়ে ছুটে যাই। সেখানে গিয়ে দেখি তোর হাত বিভৎসভাবে ভাঙা, তুই দরজার পাশে অজ্ঞান হয়ে পড়ে আছিস। বেসমেন্টের ভেতরে ঢুকতে আতঙ্কে শিউরে উঠি। সমগ্র মেঝে লাল চ্যাটচ্যাটে রক্ত, তারই মাঝে বেশ কয়েক জোড়া বুটের ছাপ। রক্তের স্রোত ডিপ ফ্রিজে গায়ে লেগে ভয়ঙ্কর দেখাচ্ছে। যে দৃশ্যটা দেখলাম তা দেখার আগে আমার মৃত্যু হলো না কেন? আতঙ্কে বিস্ফারিত মারিয়ার চোখগুলো তখনও খোলা, 3টি ভাগে বিভক্ত তার দেহটা। কয়েক মুহূর্ত চুপচাপ থাকার পর রুবেল ভাই আবারও জিজ্ঞেস করলো, রজার, বেনি ওরা কোথায়? এখন ওরা কেমন আছে? আর কেনই বা ওই অশরীর পিশাচগুলো হঠাৎ আপনাদের পেছনে লেগেছিল? ডেভিড একটা দীর্ঘশ্বাস ফেলে আবারও বলতে শুরু করেন, জানি না কেন। তারা লেখাটি পড়েছিল, না পড়লেও হয়তো এমনটা তাদের সাথে হতো না। সেবার হ্যালোইনের রাতে সেই হন্টেড কটেজে বেনি হয়তো ওইভাবে ব্যঙ্গ না করলেই পারত। পৃথিবীতে শুভ অশুভ দুটো শক্তি বিদ্যমান। যেমন শুভ শক্তি ঈশ্বর অদৃশ্য অবস্থায় আমাদের জীবনের উপর নজর রাখেন, খেয়াল রাখেন, সেরকমই ডিমন অশুভ শক্তি নিয়ে আমাদের পেছনে লাগে। সেদিন বেনি ছাদে ওঠার সময় তাচ্ছিল্য করেছিল। 2006 সালে সেবার আমি হোস্টেলে থেকে যাই, প্রভিন্সে যাইনি। আমার কিছু কলেজের অ্যাসাইনমেন্ট বাকি ছিল। তাই রজার আর বেনি দুজনে গরমের ছুটিতে হোস্টেল থেকে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যায়। ওই সময় হঠাৎই রাস্তায় অস্বাভাবিকভাবে তাদের গাড়ি উল্টে অ্যাক্সিডেন্ট হয়, স্পট ডেথ। সেটা আদতেও অ্যাক্সিডেন্ট ছিল কিনা জানি না, তবে সেই জোকারগুলোর কথা খুব মনে পড়েছিল। ইট ইজ জাস্ট দ্য বিগিনিং। ওরা মারা যাওয়ার মাসখানেক আগে মাঝে মাঝে নাকি রাস্তায় সেই জোকার দুটোকে দেখত। আমি ওদের মনের ভুল ভেবে উড়িয়ে দিতে বলেছিলাম, কিন্তু মারা যাওয়ার পর এখন আমারও ভয় হয়, হয়তো ওরা সেই প্ল্যাকার্ডটি না পড়লেও পারত। আর ভবিষ্যতে কি আছে জানি না। এই ছিল ঘটনা, এবং এই ঘটনার পরে তিনি হ্যালোইন এই ট্রিক অর ট্রিট খেলাতে সবাইকে নিরুৎসাহিত করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের জানাবেন, ভালো না লাগলেও আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের
এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? Booth.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি এবং ভালোর দলে আছি। আর এই মুহূর্তে আমি আবারও ফিরে আসলাম আরও একটা ঘটনা নিয়ে, এবং এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন হাফেজ মাইনুদ্দিন ভাই। আশা করছি তার ঘটনা আপনাদের ভালো লাগবে, কারণ 200তম এপিসোড মানেই স্পেশাল স্টোরি, এবং স্পেশাল মানুষদের কাছ থেকে নিতে হয়। আর সেই কারণেই হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের কাছে আসা, হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের কাছ থেকে ঘটনা নেওয়া। আশা করছি এই ঘটনাটি আপনারা অনেক এনজয় করবেন। চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই ঘটনায়। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ রাসেল ভাই, আমি খুব ভালো আছি। ভাই আমি স্টুডিওতে আসি না, আপনি তো ভালো করে জানেন ভাইয়া যে একটি ব্ল্যাক ম্যাজিকে কাজ করতে গিয়ে আমার সমস্ত দাঁতগুলো সমস্যা হয়ে গেছিলো, তো একে একে খুলে যাচ্ছে এখন। তো আশা করি ইনশাল্লাহ ভাইয়া আপনি ভালো আছেন, এবং Booth.com সমস্ত পরিবারের সকল সদস্যরা আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর ভালো আছে। ভাই আজকে আমি একটা ঘটনা যেটা শেয়ার করতে যাচ্ছি। বেশ কিছুদিন আমি একটি স্বপ্ন দেখছি, যেটা স্বপ্নটা আমার জন্য একটি ছোটবেলার স্মৃতি রয়ে গেছিল। তো ছোটবেলার একটা ঘটনা আমার সাথে ঘটেছিল, ওই স্বপ্নটাই এখন আমি বারবার দেখতে পাচ্ছি, এবং এ নিয়েও আমি খুব দুশ্চিন্তায় আছি। স্বপ্নটা ছিল, এবং আমার ছোটবেলার ঘটনাটা ছিল এই, আমি তখন মাদ্রাসায় লেখাপড়া করতাম। তো মাদ্রাসায় আসা যাওয়া করতাম, বাসার থেকে মাদ্রাসায় আসা যাওয়ার পথে একজন বৃদ্ধ মহিলা, আমি তাকে দাদি বলে ডাকতাম, তার কাছ থেকে আমি প্রতিদিন ঘুমনি কিনে খেতাম। তো প্রতিদিন তার কাছ থেকে ঘুমনি খেতাম। তো বেশ অনেক দিন তার সাথে এই ঘুমনি খাওয়াতে ভালো একটা পরিচিত হয়ে গেছে, আমি তাকে দাদি বলে ডাকি। হঠাৎ করেই আমি তাকে কিছুদিন অনুপস্থিত দেখতে পাই, দেখা সাক্ষাৎ হচ্ছিল না। তখন আমারও কেমন একটা খারাপ লাগছিল যে প্রতিদিন দাদির কাছ থেকে ঘুমনি খাই, কিন্তু আজ সপ্তাহখানিকের বেশি হলো ঘুমনি খাওয়া হচ্ছে না, দাদিকেও দেখা হচ্ছে না। তো বিশেষ করে এরপরে কোনো জল্পনা কল্পনা করিনি বা কোনো কিছু দুশ্চিন্তা করিনি। হয়তো ভাবছি দাদি হয়তো বেচা কেনা বন্ধ করে দিয়েছে, বৃদ্ধ বয়স, এখন আর হয়তো ঘুমনি বেচে না। তো কিন্তু হঠাৎ 10-15 দিন পরে আমাদের এলাকা লালবাগ গোড়ে শহীদ মাজার মসজিদের সামনে এই দাদিকে দেখতে পাই। রাত্রিবেলায় আমি আসার পথে, মাদ্রাসার ক্লাস শেষ হয় আমার রাত 10টায়। 10টার পরে আমি যখন বাড়ি ফিরি, ঠিক রাত্রিবেলাতে গোড়ে শহীদ মাজার মসজিদের সামনে সেই দাদিকে দেখি। দাদি আবার আমাকে মোল্লা বলে ডাকতো। তখন দাদি আমাকে ডাকলো, মোল্লা একটু এদিকে আয়, আমাকে একটু বাসায় নিয়ে যা। তখন আমি তাকে বাসায় নিয়ে গেলাম, এবং সে ওই মুহূর্তে আমাকে বলল যে আমি অসুস্থ, খুব খারাপ লাগতেছে, আমাকে একটু বাসায় নিয়ে চল, আমি অনেক দিন ছিলাম না। পরবর্তীতে আমি তার বাসায় যাই, বাসায় গিয়ে তাকে রেখে আসি, এবং বাসাটা আমি চিনেছি গোড়ে শহীদ মাজার মসজিদের সংলগ্ন খুব কাছেই, দোতলায়। ওনার ফ্ল্যাটটা ছিল 7 তলা, পুরো ছেলে মেয়েরা সবাই থাকে। আমার সাথে অনেকগুলো কথাও বলেছে, আমাকে বলছে মোল্লা তুমি আইসো এখানে, আমাকে যদি না দেখতে পাও তুমি আসবা। পরবর্তীতে আমি চলে যাই তার কাছ থেকে বিদায় নিয়ে, কিন্তু আবারও সপ্তাহখানিক তার সাথে সাক্ষাৎ না হওয়াতে আমি তখন ভাবলাম দাদিকে একটু দেখে আসি। হয়তো সেদিন রেখে আসছিলাম, অসুস্থ ছিল, দেখা সাক্ষাৎ এখন আর হয় না। তার কথাও মনে পড়তেছে। বহুদিন যাবত তার কাছ থেকে ঘুমনি কিনে খেতাম, ভালো লাগতো ঘুমনিটা খেতে। সে মোল্লা বলে ডাকতো, আমাকে ভালোবাসতো, আদরও করতো, অনেক সময় জিজ্ঞেস করতো অনেক কথা। পরবর্তীতে আমি তার বাসায় গেলাম, ঠিক আবারও সেই সপ্তাহখানিক বা 10-15 দিনের মতো হবে, আমি তার বাসায় গেলাম। গিয়ে দেখি দোতলাতে তালাবদ্ধ করা। তা আমি একটু দাঁড়ালাম এবং একটু আওয়াজ দিলাম যে বাসায় কেউ আছেন। তখন উপর থেকে, হয়তো 3 তলা হোক বা 4 তলা হোক,
ওই রকম একটা উপর থেকে একজন লোক আসলো, এসে আমাকে জিজ্ঞেস করলো আপনি কাকে চাচ্ছেন। বললাম আমি দোতলাতে দাদি থাকে, আমি ওনাকে একটু দেখতে আসছি। পরে বলল আপনি ওনাকে কিভাবে চেনেন বা উনি কিভাবে আপনার সাথে সাক্ষাৎ। বললাম দাদির সাথে আমি প্রায় সময়তে দাদির কাছ থেকে আমি ঘুগনি খেতাম। তারপর আমাকে কিছুদিন আগে 10-15 দিন আগে সে আমাকে বাসায় নিয়ে আসছিল। উনি খুবই অসুস্থ ছিল, এখন দেখা সাক্ষাৎ না হওয়াতে আমি এখন একটু আসছি দাদির সাথে একটু সাক্ষাৎ করব। উনি আমার দিকে একটু অবাক হয়ে তাকালো, বললো আপনার সাথে কতদিন আগে দেখা হলো। বললাম হয়তো 10-12 দিন, এরকমই সপ্তাহখানিক 10 দিন হবে এরকম আমার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, আমি তাকে নিয়ে আসছিলাম বাসায়। তখন উনি বলল যে উনি তো মারাই গেছে 40 দিনের উপরে হবে, আপনার সাথে 10-12 দিন আগে বা সপ্তাহখানিক আগে কোথায় দেখা হয়েছে। বললাম গৌরীশীত মাজার আপনাদের বাড়ির সামনে যে মসজিদ আছে, সে রাত্রেবেলা এখানে দাঁড়িয়েছিল এবং সে আমাকে বাসায় নিয়ে আসছিল। বললো আচ্ছা, কিন্তু উনি তো মারা গেল আজকে 40 দিনের উপরেই হবে। তো আমি অবাক হয়ে গেলাম। যাই হোক, আমি পরে ফিরে আসলাম, খুব মন খারাপ হলো যে একটা মাস বা 1 মাস 10-12 দিনের মতো উনি মারা গেল, দাদি খবরটা জানতে পারলাম না। কিন্তু রাত্রে আবার আমার সাথেও দেখা হলো সপ্তাহখানিক বা 10 দিন আগে, সেটাই বা কি ছিল সেটার আমি কোনো মাথায় নেইনি। কিন্তু ইদানিং বর্তমানে বেশ কতদিন আগে আমি ওই দাদিকেই স্বপ্নে দেখতে পাচ্ছি, যেটা দাদি আমাকে বারবার একটা কথা বলছিল, মোল্লা আমার ছেলে তো আমার কাছে চলে আসলো, এখন তুইও চলে আয়। এই যে বিষয়টা আমাকে খুব একটা মন খারাপ বিষয় আমার লাগছে, এবং আমি দাদিকে কেনই বা স্বপ্ন দেখতেছি, আর দাদি বা আমাকে বারবার এই স্বপ্নটা দেখে কেনই বা বলতেছে যে আমার ছেলে তো আমার কাছে চলে আসছে, মোল্লা এবার তুই চলে আয়। তা আমি এই স্বপ্নটা কয়েকবার দেখাতে আমি আবারও তার বাসায় গিয়েছি, এবং আমি তার বাসায় যাই, গিয়ে সেই তালাশ করি, সন্ধান করি 3 তলা 4 তলায় যে দাদি মারা গেছে। দাদি আমাকে বলেছিল এখানে আসতে বা সাক্ষাৎ করতে। এখন এই উনার ছেলে একজন আমার সাথে কথা হয়েছে, উনি কোথায়। পরে ওই বাড়ির মানুষগুলো বলল বুঝেছি, উনি তো খালেক সাহেব এই বাড়িরই মালিক, ওনাদের এই বাড়িওয়ালা। তবে খালেক সাহেবও মারা গেছেন, বেশ এরকমই সপ্তাহখানেক এরকম সময় হবে আর কি। তো সব মিলে আমি আরো অবাক হলাম। বিশেষ করে আমি যখন এই স্বপ্নটা দেখি, দাদি আমাকে আরেকটু বিষয় বলে যে মোল্লা তুই আমার ঘরে একটু কোরআন পড়িস, আমার না পুরো শরীর জ্বলে, অস্থিরতা লাগে, আর কেন জানি খারাপ লাগে, আর আমার কাছে ছেলে আমার চলে আসছে, মোল্লা তুইও চলে আয়। তো এই নিয়ে আমার আরো খুব বিশেষভাবে খুব চিন্তিত আছি ভাইয়া। তো বারবার এই স্বপ্নটা দেখার কারণ ব্যাখ্যা হয়তো আমাকে বোঝাতে চাচ্ছে যে উনি মারা গেলেন, হয়তো ওনার জন্য কেউ দোয়া বা কোনো কিছু করা হয় নাই, হয়তো আমাকে খুঁজতেছেন যে তুমি মোল্লা তুমি আমার জন্য একটু দোয়া করে দাও, তুমি আমার কবরের কাছে আসো, তুমি আমার সন্ধান বা খোঁজ রাখো, আমার কবরে এসে তুমি একটু দোয়া করো, হয়তো দোয়া করলে উনি একটু শান্তি পাবে। বা আমার এমনও হতে পারে যে তুমি আমার জন্য যেখানেই থাকো না কেন, তুমি আমাকে স্মরণ করে আমার জন্য একটু দোয়া কালাম করে বক্সিয়ে দাও, আমার কবরটা খুবই কষ্টে আছে, আমি খুবই কষ্টে আছি, হয়তো আমাকে এটাই বুঝাতে যাচ্ছে। তো ভাই আমার এটাই ছিল এখনকার ঘটনাটা, এবং আমি অবশ্যই সামনে ব্ল্যাক ম্যাজিকের অনেকগুলো কাজ করেছি, ইনশাল্লাহ আমি স্টুডিওতে আসবো, এসে আমি শেয়ার করব, এবং পরবর্তীতে আমি আরেকটা ঘটনা আপনার কাছে বলতে যাচ্ছি ভাইয়া। তো অবশ্যই ভূত.com পরিবার সকল সদস্য সকল শ্রোতাবৃন্দদেরকে আমার সালাম, এবং আশা করি সবাই আমার জন্য দোয়া করবেন। আমিও মানব সেবায় সব সময় সবার পাশে দাঁড়াতে চাই ভাইয়া। এইটুকুই আমার শেয়ার ছিল। আসসালামু আলাইকুম। Booth.com with Russell. ওয়েলকাম ব্যাক। আরও একবার আরও একটি ঘটনা নিয়ে ফিরে আসলাম, এবং আজকে ব্যাক টু ব্যাক দারুণ দারুণ ঘটনা আপনাদের শোনাবো। পরের ঘটনাটি কার সেটি বলবো না, কোনো কথা বলবো না, চলুন সরাসরি চলে যাই ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আমি একটি ঘটনা শেয়ার করতে যাচ্ছি, সেটা খুব অল্প কদিনের ভিতরে ঘটনাটা ঘটেছে। তো নভেম্বরের 4 তারিখ শুক্রবার ছিল,
ঘটনাটা এরকম ঘটেছে, আমরা শুক্রবার দিন ভোরবেলায় একটি রিসোর্টে গেছি বেড়াতে আর কি। তা আমাদের প্ল্যান ছিল শুক্রবার দিন ভোরবেলা আমরা যাব এবং সকালে যেখানে যাব গন্তব্যে, সেটা ঢাকার একটু অদূরেই হবে, মুন্সিগঞ্জ বিক্রমপুর জেলা। ওইখানে গিয়ে আমরা সকালে নাস্তা করব এবং ফিরবার কি রাত্রিতে। তো আমরা প্ল্যান মোতাবেক আমরা ভোরবেলায় আমি এবং আমার প্রতিবেশী দুলাল ভাই, ফারজান আপু এবং তাদের মেয়ে ছোট্ট 7 বছরের নূপুর, আমরা শুক্রবার দিন সকালে ভোরবেলাতে রওনা দিই সেই মুন্সিগঞ্জ বিক্রমপুর জেলাটাতে। তো মূলত সর্বপ্রথম আমরা বলেছিলাম যে ওইখানে গিয়ে মুন্সিগঞ্জ গিয়ে গ্রামটাতে গিয়ে নাস্তা করব। তো আমরা ওইখানে গিয়ে পৌঁছালাম, কিন্তু গাড়ির ভিতরে ছিলাম, আমরা একটি হোটেল খুঁজতেছি কোথায় গিয়ে ভালো নাস্তা পাওয়া যাবে। ওই বিষয়টা আমরা ড্রাইভার এবং আমরা আলোচনা করতেছি যে ভালো কোথায় হোটেল পাওয়া যাবে যেটা আমরা নাস্তা করতে পারবো। অবাক বিষয় হচ্ছে 7 বছরের বাচ্চার যে নূপুর, ও আমাদেরকে সেটা বলে দিচ্ছে যে তোমরা সোজা যাও, আরো খুব সামনে অগ্রসর হও এবং হাতে ডান দিকে একটা হোটেল পাবে যেটা আমাদের পছন্দনীয় নাস্তা পাওয়া যাবে। আমরা তখন কিছু করলাম না, শুধু বাচ্চাটার দিকে আমরা তাকালাম 3 জন মিলে যে বাচ্চাটা কি বলতেছে। তো ড্রাইভার একটু মুচকি হেসে সে চললো সামনে, খুব অগ্রসর হলো এবং ঠিক ডান দিকে মন নিল। ওই জায়গায় ওই বাচ্চাটার কথার মতো আমরা একটি হোটেল পেলাম এবং সেখানে নামলাম। ওইখানে নামার পরে সেই ড্রাইভার এবং দুলাল ভাই তার বাচ্চা মেয়েটাকে জিজ্ঞেস করলো, এটা কি তোমার সেই হোটেল? বললো, হ্যাঁ বাবা, এটাই সেই হোটেল এবং এই হোটেলের পেছনে একটা বাগান আছে, ওইখানে একটা দোলনা আছে, তুমি আমাকে একটা জুস কিনে দাও, আমি সেখানে দুলবো এবং সেই জুস খাবো। তখন আমাদের ভিতরে একটু অবাক বিষয় হলো যে বাচ্চাটা কি বলতে যাচ্ছে বা কি বলতেছে। সর্বপ্রথম তো গাড়িতে বসে সে বললো আমাদেরকে এই হোটেল পাওয়া যাবে এবং আমরা পেয়েছি। হোটেলে নামার পরে সে যখন বলতেছে হোটেলের পেছনে বাগান আছে এবং বাগানের এখানে দোলনা বাঁধা আছে, ওইখানে সে দুলবে, জুস খাবে, এটা আমাদের কাছে একটু সবার অবাক লাগা হলো। তো বিশেষ করে ফারজান আপু তাকে একটা ধমক দিয়ে বললো, তুমি কি এখানে কখন এসেছো? বলতো, আমি এখানেই তো এসেছি অনেকবার, এখানে তো আমার অনেক লোক থাকে। তো এটা নিয়ে আমরা একটু চুপ হয়ে গেলাম, বেশি একটা বাড়াবাড়ি করলাম না, অত বাচ্চাটাকে উৎসাহিত করলাম না। ঠিক আছে, আমরা হোটেলের ভিতরে প্রবেশ করলাম এবং বাচ্চাটার কথা ঠিক তার অনুযায়ী হোটেলের পেছনে বাগান এবং সেই দোলনা, বেতের দোলনা আমি দেখতে পেলাম। আমরা দেখলাম বাচ্চাটা জুস নিল এবং সেখানে সে ঝুলছে এবং জুসও খাচ্ছে। সেখানে আমরা নাস্তা খাওয়া দাওয়া করতেছি। তো পরবর্তীতে আমরা যখন রিটার্ন ব্যাক করব, নাস্তা খাওয়ার পর বাচ্চাটাকে বললাম, এবার চলো, এবার আমরা চলে যাই। তো বললো, হ্যাঁ অবশ্যই যাব, কিন্তু কেন যেন এখানে আমার ইচ্ছে করতেছে আরো কিছুক্ষণ থাকি এবং আমার আপনজন আসবে। তখন আমরা বললাম, এখানে কে তোমার আপনজন? তোমার বাবা মা, তার চেয়ে তো কে আপনজন কেউ আছে? বললো, হ্যাঁ এখানে তো আমার আপনজন আছে, তাই তো আমি এগুলো বলতেছি। তো আমরা একটু তাকে ধমক দিয়ে একটু জোর করি আর কি নিয়ে এসে পড়ি। পরবর্তীতে আমরা সেইখান থেকে মুন্সিগঞ্জে যে গ্রামে যাওয়ার কথা ছিল আমাদের, ওইখানে যাই এবং ওইখানকার সমস্ত কাজ শেষ করে আমরা আমাদের ঢাকায় ফিরে আসি। মূলত ঘটনা শনিবার দিন থেকে শুরু হয়েছে। আমরা সবাই চিন্তিত ছিলাম, এই বাচ্চা মেয়েটা নূপুরটা এগুলো বলেছে, ঠিক আছে থাক, সমস্যা নেই, বলতেও পারে, এখনকার সময়কালে বাচ্চারা অনেক কিছুই বলতে পারে, বলে, এবং এটা নিয়ে আমাদের কোনো উৎসাহ নেই। সমস্যা হয়েছে শনিবার থেকে নূপুর যখন থেকে আসলো, শুক্রবার রাত্রে আস্তে আস্তে আমাদের রাত 11টা, 11:30 বাজলো, কিন্তু রাত 1টায়, 2টায় এবং ভোরবেলা ফজরের পরে 6:30টায়, 7টায় কিছুক্ষণ পর পর ওর বাবা, ওর মা, ওর নানু এক একজনকে বলতেছে, দেখো না আমার আপনজনটাকে আমি রেখে এসেছি, এখন তো সে আমাকে ডাকে, আমাকে আবার যেতে বলে, আমি তো আপনটাকে, আমার আপন মানুষটাকে ওইখানে তো রেখে এসেছি, দেখা করতে পারিনি। আবারও বলতেছে তার বাবাকে, বাবা তুমি আমাকে ডাকছো, আমার কানে কে যেন আমাকে ডাকে এবং সে আমার আপন লোক। ঠিক এরকম অনেকবার বলাতে তার বাবা মা একটু বকাঝকা দিল, বলে তুমি এগুলো খেয়াল করো না, তোমার খাওয়া দাওয়া, লেখাপড়া সবকিছু ঠিক মতো করো, এগুলো কিছু নয়। বাবা একটু আদর করে দিল, ফারজান আপু একটু বকাঝকা দিয়ে দিল। ঘটনা ঠিক শনিবার সন্ধ্যায় হয়েছে, যেটা খুবই ভয়ঙ্কর। শনিবার দিন মাগরিবে
সন্ধ্যার আজান হচ্ছিল এবং ফারজানা আপু বিশেষ করে নূপুরকে বলছিল যে আজান হচ্ছে, জানলাগুলো বন্ধ করে দিয়ে তুমি পড়তে বসে যাও, এবং নূপুর ঠিক তাই করেছিল। কিন্তু ফারজানা আপু একটু নামাজ পড়ার পরে, চা নাস্তা খাওয়ার পরে এসে দেখে নূপুরের ঘরের বাতি জ্বলছে না, নূপুর কোনো শব্দ হচ্ছে না। তো খুব চেঁচামেচি করে, খুব বকাঝকা দিয়ে ফারজানা আপু নূপুরের ঘরে গেল, গিয়ে দেখে কেমন করে টেবিলের মধ্যেই ঘুম নেই, কিন্তু মাথা নিচু করে চুপ করে বসে আছে। তো ফারজানা আপু লাইটটা জ্বালিয়ে দিল এবং খুব বকা দিল, তোমাকে পড়তে বসতে বলেছি, তুমি লাইট বাতি নিভিয়ে কি করতেছো? তখনই ফারজানা আপু দেখে সেই নূপুরের চোখ দুটো রাতের বেলায় কালো বিড়ালের চোখগুলো যেমন ঝলমল করে এবং কেমন একটি রূপ ভয়ঙ্কর করে এবং শব্দ করে ঠিক নূপুর এমনটা করতেছে, আর কেমন যেন তার মাথার চুলগুলো টানতেছে। তো ফারজানা আপু বিশেষ করে একটু ভয়ভীতি পেল, তারপরে একটু জোরে আওয়াজ দিয়ে বলল, নূপুর তোমার কি হয়েছে? তুমি এমন করতেছো যে, তুমি কি এখন কি তোমাকে মারবো? কিন্তু নূপুরের কোনো শব্দ নেই, শুধু নূপুর এই কাজটাই করে যাচ্ছে। পরবর্তীতে ফারজানা আপু তার আম্মুকে বলল এবং বিশেষ ফারজানা আপুর আম্মু একটু দোয়া দুরুদ পড়ে পানিতে ফু দিয়ে নূপুরকে খাইয়ে দিল। তখনই সেই নূপুর তার নানুকে খুব মারলো, তার আম্মুকে এক একটা জিনিস ছুঁড়ে মারা শুরু করলো, জিনিসপত্র ভাঙা শুরু করলো, আর বলতে লাগলো, আমার আপন লোক এসেছে আমাকে নিয়ে যাবে, আমার আপন লোক এসেছে আমাকে নিয়ে যাবে, বাতিটা বন্ধ করো, দরজাটা খুলে রাখো, আমার আপন লোক আমাকে নিয়ে যাবে। তো ফারজানা আপু আমাকে ফোন করেছিল, তো সেই মুহূর্তে আমি একটু দেরি হয়েছিল, যেতে যেতে 9টা, 9:30 বা 10টা বেজেছিল। আমি তো বই গেছি, যাওয়ার পরে দেখি সবাই মিলে বসে সেই নূপুরকে বুঝাচ্ছিল, কিন্তু নূপুর একটা জিনিসই, সে নিজের চুল খুব ধরে ধরে টানতেছে আর শুধু এরকম শব্দ করতেছে আর বলতেছে, তোমরা এখানে কেন? বাতিটা বন্ধ করো, আমার আপন লোক আসবে, আমার আপন লোক এসে আমাকে নিয়ে যাবে। পরে ভাই আমি সেটা সমাধান করেছি, বসাইছি, এবং বিশেষ করে আমি নূপুরকে যখন দোয়া কালাম পরে ফু দিয়েছি, তখন সেই তার স্মৃতি, অর্থাৎ এটা ওই যেখানে আমরা মুন্সিগঞ্জ হোটেলে গিয়েছিলাম, পরবর্তীতে ফারজানা আপু, দুলাল ভাইয়া এবং নূপুরের মুখ থেকে আমরা যেটা শুনেছি, ফারজানা আপু যখন নূপুর তার গর্ভে ছিল, ঠিক ওই হোটেলটাতে তারা গিয়েছিল সন্ধ্যাকালীন, সেখানে ভাজা পোড়া খেয়েছিল, এবং ওইখান থেকেই নূপুরকে একটি জিন, এবং জিনটা এমন ছিল, ছোট্ট একটা বাচ্চা, মাথার কোনো চুল নেই, শুধু হাসে আর শুধু ডাকে, ইশারা করে হাত ধরে ডাকতে থাকে। তো আমরা এই জিনিসটাকে পরোক্ষভাবে 2-4 জন যারা ছিল, ফারজানা আপু, দুলাল ভাইয়ার ভাই, এরকম আমরা বসা ছিলাম। তো বিশেষ করে ওই নূপুরের একটাই কথা, আমার আপন লোক এসেছে, আমার আপন লোক আমাকে নিয়ে যাবে, তোমরা দরজাটা খোলো, বাতিটা বন্ধ করে দাও। পর আমরা বলেছি যেটা সেই ঘটনা, অর্থাৎ ফারজানা আপু প্রেগনেন্ট ছিলেন, ওইখানে মাগরিবের সন্ধ্যাকালীন ভাজা পোড়া খেতে হোটেলটাতে গিয়েছিলেন, এবং সেইখানেই সেই নূপুরকে জিনটা ধরেছিল। পরবর্তীতে তারা কোনো কিছু অবস্থাতেই বুঝতে পারেনি। এখন নূপুর তো বয়স হয়ে আসতেছে 7 বছর, তো বিশেষভাবে 7 বছর, 9, 12 এরকম হলে তখন জিনগুলো খুব ওতপ্রোতভাবে জড়িয়ে যায়। তো আলহামদুলিল্লাহ এখন নূপুর ভালো আছে, সমস্যা হয় না, মাঝে সাঝে এখন একটু ভয় পেয়েছে রাত্রিবেলায়, তো এটাও ঠিক হয়ে যাবে। তো ভাইয়া ঘটনা আমার এই ছিল ভাই, আমি একদিন আসবো ইনশাআল্লাহ স্টুডিওতে, এবং এসে আমার ব্ল্যাক ম্যাজিকে কিছু ঘটনা শেয়ার করে যাব। আসসালামু আলাইকুম। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. আমন্ত্রণ 200তম এপিসোডের ভূত.com-এ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আর এই মুহূর্তে আমি যেটা করব, আমাদের খুবই পছন্দের একজন মানুষ, তিনি হচ্ছেন গোলাম রাব্বি, যিনি এই পুরো ভূত.com-এর মডারেটর টিমটিকে এবং স্টোরি টেলারদের টিমটিকে আঁকড়ে ধরে আছেন। সেই গোলাম রাব্বি 200তম এপিসোড উপলক্ষে একটি ঘটনা পাঠিয়েছেন, আমরা সরাসরি চলে যাব তার ঘটনায়। থ্যাংক ইউ গোলাম রাব্বি ফর ইউর স্টোরি। চলুন শুনে আসি গোলাম রাব্বি কি বলেছেন। আসসালামু আলাইকুম প্রিয় লিসনার এবং রাসেল ভাই, আশা করি সবাই ভালো আছেন।
আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কিছুদিন আগে আমি একটা ঘটনা শেয়ার করেছিলাম। তো ঘটনাক্রমে আরো একটি ঘটনা আমার হাতে এসে পৌঁছেছে, যদিও এটি আরো অনেক আগে আমাকে শেয়ার করা হয়েছে, বাট ঘটনাটি বেশি ছোট হওয়ার কারণে পূর্বে আমি প্রচার করতে পারিনি। তো যাই হোক, ঘটনা ছোট হলেও সেটা যদি ইউনিক টাইপের হয় এবং অথেন্টিক হয় সেক্ষেত্রে শেয়ার করাই যেতে পারে। দ্যাটস ওয়াই আমি শেয়ার করলাম আর কি। তো এটি আমাকে শেয়ার করেছেন টাঙ্গাইল জেলা থেকে মারুফ সরকার ভাই। মারুফ ভাই আমাকে প্রায় ওনার ভৌতিক কোনো অনুভূতি বা ভৌতিক কোনো স্টোরি থাকলে উনি আমাকে শেয়ার করে থাকেন। তো আমি চেষ্টা করি প্রচার করার জন্য, যেটা প্রচার উপযোগী হয়ে থাকে আর কি। তো এই যে ঘটনাটি উনি শেয়ার করেছেন, এটি আপনার ঘটে টাঙ্গাইল জেলার গোপালপুর নামক একটা স্থানে। ঘটনাটি ওনার চাচিকে নিয়ে। তো যেদিনের ঘটনা, তার আগে আমি ওইখানে স্থানটার একটু পরিচয় না দিলেই নয়, যে ওনাদের বাড়ির খুব কাছেই একটি পুকুর ছিল আর কি। তো পুকুরটি হেঁটে আসতে হয়তো আপনার 2-3 মিনিট সময় লাগে, এরকম আর কি। আশেপাশে চারদিকে প্রচুর গাছপালা আছে এবং পাশ দিয়ে একটি রাস্তাও আছে। তো সবাই সাধারণত এই পুকুরে গোসল করা বা কাপড় চোপড় ধোয়া এটাই করে থাকেন। তো গোসল করার ব্যাপারে যেটা হয় যে সবাই যে মানে নির্ভয়ে গোসল করে বা এরকম তা কিন্তু না, মানে বাধ্য হয়েই গোসল করতে হয়, কারণ আশেপাশে পুকুর এইভাবে নাই ইউজ করার মতো। তো যেদিনের ঘটনা, ওই দিন ওনার চাচি বাসা থেকে পুকুরে থালা বাসন পরিষ্কার করার জন্য ওখানে উনি আসেন। তো আস্তে আস্তে উনি পুকুরে নামলেন, নেমে নিজ মনে বাসনগুলো পরিষ্কার করছিলেন আর কি। তো পুকুরে যে পানির পরিমাণ, পানি ভরাই ছিল এবং উনি সময়টা ছিল বিকালের দিকে হবে। তো উনি মানে একটু ভয় ভয় করছিল, মানে সূর্য ডুবো টাইম, এই টাইমে তার উপরে আবার পুকুরে সবার কাছে একটু ভয়েরও। তো উনি থালা বাসন অনেকটা ধুয়ে যাচ্ছিলেন, হঠাৎ উনি অনুভব করতে পারেন যে কেমন যেন চারিদিকের পরিবেশটা থমথমে হয়ে গেছে। তো যে পুকুরে যে পানি কিন্তু তখনও আপনার মানে কোনো ঢেউ বা কিছু ছিল না, যেহেতু বদ্ধ পুকুর, এখানে সাধারণত জোয়ার ভাটার কোনো চলাচল নেই, পানির লেভেলটা পুরোপুরি স্থির ছিল আর কি। তো উনি অনুভব করলেন যে পুকুরের পানির ভিতরে কেমন যেন একটা মানে আশেপাশে, উনি যেখানে আছেন ওইটা আশেপাশে একটা ঢেউয়ের মতো সৃষ্টি হচ্ছে আর কি। তো উনি ঠিক বুঝতে পারতেছেন না যে কি কারণে ঢেউয়ের সৃষ্টি হচ্ছে, যে এত বড় মাছ টাছ বা কিছু আছে কি, এরকম কি কারণে হতে পারে। তারপর আবার সময়টা আমি যে আগে বললাম যে সন্ধ্যা টাইম, তো ওনার মধ্যে ভয় কাজ করতেছিল। যে তারপর উনি সাহস করে থালা বাসন যেহেতু ধোয়ার শেষ পর্যায়ে উনি কন্টিনিউ করে যাচ্ছেন আর কি। হঠাৎ উনি অনুভব করলেন যে ওনার পাটা এসে কিছু একটা খপ করে ধরছে। উনি মানে কি করবেন ঠিক বুঝতে পারছিলেন না। উনি পাটা মানে জোরে ঝাঁকুনি মেরে উনি উপরে উঠে পড়েন, প্রচন্ড ভয় পেয়ে যাননি। এরপর উনি ওখানে দাঁড়িয়ে চিৎকার করতে পারছেন একবার, এরপর উনি ওখানে বেহুশ হয়ে পড়ে যান। এরপরে বাসা থেকে সবাই ওনাকে ঘন্টাখানেক পরে খোঁজাখুঁজি করতে করতে কেউ পাচ্ছিল না। পরে সবাই ওখানে এসে ওনাকে ওই অবস্থায় দেখেন যে উনি ওখানে পড়ে আছে। তো এই যে পুকুরটা, এই পুকুরটাই আপনার সবসময় পানি এটা ভরাই থাকে। এটা অনেকবার এটা সেচ দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তো সেচ দিতে দিতে আপনার পানিটা একটা নির্দিষ্ট লেয়ার পর্যন্ত যায়, তারপরে এই পানিটা আর কমে না, মানে ওই লেয়ার পর্যন্ত স্থির থাকে এবং এখান থেকে আর নিচে নামে। তো মিস্টিরিয়াস রকমের একটা পুকুর আর কি। মানে স্বাভাবিকভাবে যেটা হয় যে পুকুর ভরা অবস্থায় যদি মনে হয় যে পুকুরে অনেক মাছ আছে, তো সেটা যদি আপনার সেচ দেওয়া হয়, সেচ দেওয়ার যখন শেষ পর্যায়ে গেলে কিন্তু যে সেটার পরিমাণ আরো স্পষ্ট হয়, যে মাছের পরিমাণ দেখা যায় যে আরো বেড়ে যায়, যে পানি যখন কিছুটা কমে। তো পুরোপুরি কখনোই কমাতে পারে না, কারণ ওই স্টেজ পর্যন্ত যে
তারপর ফিরে আসতে হচ্ছে। পানি ওই একই লেভেলে থাকে, সে কন্টিনিউ করতে থাকে, কিন্তু সেখান থেকে আর পানি বাড়ে না। যে পুকুরটার কথা বললাম এতক্ষণ, সেই পুকুরটার পাশেই ছিল আরেকটা পুকুর। পুকুরটা ডিস্টেন্স অত বেশি হবে না। তো ওখানে এরকম একটি অস্বাভাবিক ঘটনা ঘটে অনেকদিন আগে। সেই দিন যেটা হয়, রেগুলার একজন লোক ওখানে গোসল করতে নেমেছিল। তো গোসল করতে করতে উনি সাঁতরে ওইটার মাঝখানে চলে গিয়েছিল আর কি। তো উনি ভালো সাঁতার জানতো, কোনো সমস্যা ছিল না। তো হঠাৎ যেটা হয় যে উনি হঠাৎ করে মানে পানির লেয়ার থেকে উনি নিচে চলে যায়। ওখানে ওনার সাথে যারা ছিল তারা সবাই দাঁড়িয়ে দেখতেছে দৃশ্যটা, যে লোকটা হঠাৎ করে ডুবতেছে। তো সবাই ভাবছে যে উনি হয়তো এমনিতেই ডুবতেছে বা কিছু, বা এরকম হতে পারে আর কি। তো অস্বাভাবিক কিছু হয়েছে বা এরকম ওনার কল্পনা করেনি আর কি। তো সময় যায় 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, এভাবে 5 থেকে 10 মিনিট পার হয়ে যায়, কিন্তু সে আর পানি থেকে জেগে উঠছে না। একটা মানুষ সাধারণত কতক্ষণ ডুব দিয়ে থাকতে পারে? 1 মিনিট, 2 মিনিট, এর বেশি তো সাধারণত রেগুলার পিপল যারা, তারা তো পারার কথা না। এরপরে চারিদিকে সবাই খোঁজাখুঁজি শুরু করে, কিন্তু কোনোভাবেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অবশেষে ডুবুরি পর্যন্ত নিয়ে আসে, তারাও খোঁজাখুঁজি করে, কিন্তু কোথাও পায় না। ঘটনা হওয়ার একদিন পরে ওনাকে পাওয়া যায় ওই পুকুর থেকে একটু দূরে একটা জঙ্গলের মধ্যে। এরপর সবার মাঝে শোরগোল পড়ে যায় যে কি হলো, কিভাবে কি হলো। কারো কাছে বিষয়টা স্পষ্ট কিছু ছিল না যে কেন এটা কিভাবে হলো। সে ওখানে ডুব দিল, ডুব দেওয়ার পর যদি সে কন্ট্রোল করতে না পারে বা কিছু হয়, তাহলে সে ওই পুকুরের মধ্যেই যদি মারা যায়, আল্লাহ না করুক, পুকুরেই ভেসে উঠবে। কিন্তু সে কিভাবে ওই পুকুর থেকে দূরে এক জঙ্গলে পাবে, সে রহস্য আজও উন্মোচন করা যায়নি। এখনো সবার কাছে ওই যে মৃত্যু ঘটনাটা, ওটা রহস্যময়। প্লাস ওখানে সবসময় সবার কাছে স্বাভাবিক পুকুর হিসেবে ওই পুকুর দুইটাকে মনে হয় না আর কি। তো সবাই সাধারণত দিনের বেলা যদি গোসল করেও থাকে, রাতের বেলা সাধারণত ওই পুকুরের আশেপাশে কেউ ওখানে যায় না। তো এই ছিল পুকুর নিয়ে ঘটনা। এবার আরেকটি ঘটনা আপনাদেরকে শেয়ার করতে চাই। এই ঘটনাটি যেখানে ঘটে, সে জায়গাটির নাম মধুপুর। মধুপুরে মেইনলি ওনার বাড়ি। তো ওনাকে যিনি ঘটনাটা শেয়ার করেন সম্পর্কে উনি ওনার চাচা হয়ে, যার নাম হচ্ছে যে গুজরাট পুলিশ বলে ওনারা ডাকে আর কি। তো ওনার বয়স 60 বছরের মতো হবে। যে বিল নিয়ে ঘটনাটি, বিলটি থেকে ওনার বাড়ি থেকে দূরত্ব আধা মাইল বা তার কিছু কম হবে। তো যেদিনের ঘটনা, সেদিন ওই যে চাচা, উনি বাড়ি থেকে মানে বর্ষা মৌসুম ছিল, সেজন্য উনি মাছ ধরার জন্য উনি জাল নিয়ে ওই বিলটাতে যান আর কি। বিলের নামটা উনি আমাকে শেয়ার করেনি, আমি পরবর্তীতে নামটা জানতে পারলে আপনাদেরকে শেয়ার করবো। তো বিলটার মধ্যে যিনি কাকা মাছ ধরবে, উনি মাছ দিয়ে জাল মারতে মারতে উনি বিলটার মাঝখান পর্যন্ত চলে যান। ওটার গভীরতা ধরা যায় কোমর পর্যন্ত পানি ছিল। তো উনি জাল মারতেছেন এবং মাছও মোটামুটি পাচ্ছেন। হঠাৎ ওনাকে বিলের নিচ থেকে ওনার পা ধরে কিছু একটা টান শুরু করেছে। তো টেনে নিয়ে যাচ্ছি, কোনোভাবেই থামছে না। এবং যে স্থানটায় নিয়ে যাচ্ছে, জায়গাটা রেগুলার সব জায়গাগুলো আছে, ওই জায়গাটা একটু বেশি গভীর ছিল। তো ওই পর্যন্ত ওনাকে টেনে নিয়ে যায়। এরপর উনি চিৎকার করতে থাকেন যে কে কোথায় আছে, আমাকে বাঁচাও। তো সময়টা যে সময় ছিল, ওই সময়ে আশেপাশে কিছু মানুষ ছিল। ওনারা তো ওনারা ওইখান থেকে ওনার চিৎকার শুনতে পায় এবং 2-3 জন পানিতে ঝাঁপিয়ে পড়ে ওনাকে ওইখান থেকে উদ্ধার করেন। তো এরপরে আর তেমন কোনো ঘটনা ওইখানে জানা যায়নি। এটাই ছিল ঘটনা। জানি না আপনাদের কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমি শুধু
এখানেই থাকতে চাই। তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। Booth.com with Russell. আমার অনেক পছন্দের একজন স্টোরি টেলার হচ্ছে রাকিব। রাকিব খুব ব্যস্ত একজন মানুষ, সবসময় স্টোরি দেওয়ার সময় পায় না, কিন্তু 200তম এপিসোড বলে কথা। আমরা আগেই বলেছিলাম 199, 200 এবং 201 স্পেশাল হতে যাচ্ছে। সেই অনুযায়ী রাকিবও আমাকে একটি ঘটনা পাঠিয়েছেন, আমরা সেই ঘটনা এখন যাব। রাকিব, অনেক ধন্যবাদ চমৎকার এই স্টোরিটি পাঠিয়ে দেওয়ার জন্য। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের জানাবেন, এবং আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com, এই অ্যাড্রেসটি মনে রাখবেন। আমরা চলে যাচ্ছি রাকিবের ঘটনায়। হ্যালো, আসসালামু আলাইকুম লিসেনার, আমি রাকিবুল হাসান রাকিব। Booth.com-এ আপনাদের সকলকে স্বাগতম। আমার গলার কন্ডিশন অনেক খারাপ, বেশ কিছুদিন থেকে আমি অনেক অসুস্থ। আমার গলার ভয়েসের টোন শুনে হয়তো আপনারা বুঝতে পারতেছেন। আজকে তাও একটু মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছি। যেহেতু আজকে Booth.com-এর একটি অত্যন্ত স্পেশাল এপিসোড, তাই আপনাদের সাথে গল্প শেয়ার না করে আসলে থাকতে পারলাম না। আমি আজকে যে গল্পটি বলবো এটি মূলত রংপুর বিভাগের বদরগঞ্জ থানার বানুয়াপাড়া গ্রামের একটি ঘটনা। ঘটনাটি আমি সংগ্রহ করেছি আমার এক শ্রদ্ধেয় বড় ভাইয়ের কাছ থেকে। আমার ওই বড় ভাইয়ের বাবার সাথে এই ঘটনাটি ঘটে। আমার যে শ্রদ্ধেয় বড় ভাই, ওই বাবার নাম হচ্ছে গফুর। গফুর সাহেব মূলত একজন কৃষক, উনি গ্রামে চাষাবাদ করে। ওনার নিজস্ব কিছু জমি আছে, তাছাড়া উনি অন্যান্য জমিতে বা অন্যের জমিতেও কৃষিকাজ করে থাকেন। নর্মালি গ্রামে যে জিনিসটা হয় সেটা হচ্ছে অনেক ভোরে মানুষ ঘুম থেকে উঠে যে যার মতো কাজে যায়, গিয়ে সারাদিন কাজ টাজ করে বিকালবেলা হাটে বা বাজারে গিয়ে আড্ডা দেয়, বা যার যে প্রয়োজনীয় কাজগুলো থাকে সেই প্রয়োজনীয় কাজগুলো ওরা সেরে আবার বাড়ি চলে আসে। ঠিক তেমনি গফুর সাহেব একদিন বিকেলবেলা উনি বাজারে যাবে ওনার সাইকেল নিয়ে। এই সময় ওনার স্ত্রী ওনাকে কিছু শুটকি মাছ, আলু, আরো আনুষ্ঠানিক কিছু কাঁচা বাজার ওনাকে নিয়ে আসতে বলে, যে রাতে আজকে শুটকি মাছ খাবে। গফুর সাহেব ওনার স্ত্রীর কথা মতো সেই কাজটি করে। উনি বাজারে যায়, বাজারে গিয়ে শুটকি মাছ কিনে বা আরো ওনার স্ত্রীর যেসব জিনিস ওনাকে কেনার জন্য একটা লিস্ট দিয়েছে, উনি সবকিছু কেনে। তো ওনার স্ত্রী যেহেতু বলেছিল যে আজকে রাতে শুটকি মাছ রান্না করবে, তো ওনার যেহেতু উনি কিছু বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিবে, ওনার কিছু প্রয়োজনীয় কাজও আছে শহরে, তো এই জন্য উনি ভাবে যে আসলে আমি কারো মাধ্যমে এই বাজারটা আমার বাসায় পৌঁছায় দেওয়ার একটা ব্যবস্থা করি। কিন্তু উনি অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরও পরিচিত এমন কাউকে পায় না যে উনি বাজারটা ওনার বাসায় পৌঁছে দিবেন। পরে উনি ওনার যে টুকটাক শহরে কিছু কাজ ছিল, কাজগুলো সেরে উনি 7টা বা 7:30টার দিকেই উনি রওনা দেয়। মূলত আরো একটু বেশি সময় রওনা দেয়, কারণ দেখা যাচ্ছে যে ওনার মাঝে আরো কিছু একটা কাজ পড়ে পথিমধ্যে রাস্তায়। তো নর্মালি 8টা হয়ে যায়। তো ওনার বাসা থেকে হাটের দূরত্ব নর্মালি 2 থেকে 3 কিলোমিটার হবে। তো 2 কিলোমিটার রাস্তা হচ্ছে মোটামুটি পাকা, বাকি 1 কিলো রাস্তা কাঁচা। উনি যখন পাকা রাস্তা থেকে কাঁচা রাস্তার দিকে মুভ করে, তখন ওই সময় হুট করে ওনার সামনে একটা বৃদ্ধ লোক চলে আসে। ওই বৃদ্ধ লোকটা যখন চলে আসেন, উনি সাইকেল থেকে নামার পর ওই বৃদ্ধ লোকটা ওনার কাছে বলে যে আমি মোটামুটি অনেক অসুস্থ, আর আমার অনেক ক্ষুধা লেগেছে, আমার কিছু খাবার প্রয়োজন, তোর ব্যাগে কিছু কাঁচা বাজার আছে এবং শুটকি মাছ আছে, ওইগুলো আমাকে কিছু দে, আমি বাসায় গিয়ে রান্না করে খাবো। তো গফুর সাহেব একটু অবাক হয় যে আমার ব্যাগে শুটকি মাছ আছে, সেটা হচ্ছে উনি কিভাবে জানে। তো উনি ভাবে যেহেতু শুটকি মাছের স্মেল হচ্ছে অনেক গাঢ়, অনেক দূর থেকে অনেকে শুটকি মাছ আশেপাশে থাকলে বোঝা যায়, হয়তো বা ওই কারণে উনি বুঝতে পেরেছে। কারণ উনি বলে যে আসলে এত রাতে গ্রামে তো আমি কখনো কাউকে ভিক্ষা করতে দেখিনি, তো আপনার যেহেতু ক্ষুধা লেগেছে বা আপনার হচ্ছে আপনি আমার কাছ থেকে বাজারের কিছু উপকরণ চাচ্ছেন, তো সেক্ষেত্রে আমি আসলে আমার ব্যাগে যা আছে আমি এখন আপনাকে দিতে পারতেছি না। এটা আমার হচ্ছে আমি একটু কম পরিমাণে আজকে বাজার করেছি, তো আপনি আমার বাসায় আসেন, আজকে বাসায় এসে আপনি রাতে খাওয়া দাওয়া করতে পারেন। তো এই কথা যখন ওই বৃদ্ধ লোকটাকে গফুর সাহেব বলে, ওই বৃদ্ধ লোকটা আর ওনার সাথে কোনো কথা বলে না। কথা না বলে উনি আসলে চলে যায়। তারপর রাসেল ভাই নর্মালি গফুর সাহেব হচ্ছে ওনার মতো বাসার দিকে রওনা দেয়। বা আবার কিছুটা দূর বাসায় যাওয়ার পর ওনার বাসার যাওয়ার আগে একটা কবরস্থান পড়ে, অনেক পুরাতন কবরস্থান। ওই কবরস্থানে যখন উনি কাছাকাছি চলে আসে, তখন উনি অনুভব করে ওনার সাইকেলের পিছনে যে পিলিয়ন সিট রয়েছে, পিলিয়ন সিটে কিছু একটা ভর করে বা বসে। কারণ নর্মালি সাইকেল যখন কেউ চালায়, যে যদি একা চালায়
তখন তো একটা হচ্ছে ওয়েট বা একটা গতি থাকে, বাট যখন ডাবল নিয়ে কেউ সাইকেল চালায় তখন তো অবশ্যই একটু গতিটা কম থাকে বা একটু শক্তি বেশি লাগে। তো ওনার আসলে প্যাডেলটা চালাতে একটু শক্তি লাগতেছে। এবং আরেকটা জিনিস উনি যে জিনিসটা লক্ষ্য করে সেটা হচ্ছে ওনার শরীরে একটা ঠান্ডা কোনো কিছু একটা উনি অনুভব করে, মানে যেহেতু ছিল আপনার গ্রীষ্মকাল ছিল, অনেক গরম, এই ঠান্ডা একটা অনুভব করে। যেমন হুট করে কেউ যদি গরমের মধ্যে থাকে, একটা যদি ভেজা কাপড় গায়ের মধ্যে কেউ জড়ায় বা হুট করে চলে আসে, তো যেরকম একটা মানে অনুভব মনে হবে, ঠিক ওরকম একটা অনুভব ওনার কাছে মনে হয় যে মানে পুরো শরীর কোনো কিছু একটা ঠান্ডা দিয়ে আবৃত হয়ে আছে বা ওনাকে জড়িয়ে আছে। উনি একটু ওই সময় একটু হালকা ভয় পায় যে এই গরমের সময় হুট করে ঠান্ডা আমার লাগতেছে কেন হতো। তো তার কিছুক্ষণ পরেই ওনার পিছনে সাইকেলের পিলিয়ন সিটেই বাধা ছিল ওনার বাজারটা হুট করে রাস্তায় পড়ে যায়। তো রাস্তা যখন পড়ে যায় উনি সাইকেল থেকে নামার পর ওই বাজারে সবকিছু আবার উনি ব্যাগের মধ্যে গুছিয়ে ওনার সাইকেল নিয়ে বাসায় যায়। তো ওনার এইসব কিছু প্রবলেমের জন্য বাসা যেতে মোটামুটি একটু রাত হয়ে যায়। তো ওনার স্ত্রী ওই সময় বলে যে এরকম তুমি আসতে লেট করতেছিলে, এই জন্য আমি অলরেডি রান্না বান্না সব করে ফেলেছি, আমরা না হয় কালকে হচ্ছে শুটকি রান্না করবো। তো রান্নাঘরে ওই যে বাজার টাজারগুলো করেছিল সবগুলো রান্নাঘরে রেখে দেওয়া হয়। ওনার স্ত্রী উনি দুজনে হচ্ছে ঘুমিয়ে পড়ে, যেহেতু অনেক ভোরে ওদেরকে সবসময় ঘুম থেকে উঠতে হয়। তো আমি একটু রাসেল ভাইয়া ওই গফুর সাহেবের বাসার বর্ণনাটা দিই। ওনার বাসাটা মূলত ওই সময় মাটির বাসা ছিল। তো ওনার যে মাস্টার বেডরুমটা ছিল, ওই মাস্টার বেডরুমের জানালা দিয়ে ওনার রান্নাঘরটা স্পষ্টভাবে দেখা যায়। তো ওই সময়ে রাসেল ভাইয়া কারেন্টের অনেক প্রবলেম ছিল। দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম সময় মানে গ্রাম অঞ্চলে কারেন্ট আসতোই হচ্ছে অনেক খুব কমের সময় কারেন্ট আসতো। হুট করে মাঝরাতে কারেন্ট চলে যায়। মাঝরাতে যেহেতু কারেন্ট চলে যায় একটু গরম লাগে ওনার। তো উনি কি করে, উনি হচ্ছে ওনার রুমে জানালাটা খুলে দেয়। জানালা যখন খুলে দেয় তখন একটা জিনিস উনি লক্ষ্য করে, ওনার যে কিচেন, যে রান্নাঘর, ওই রান্নাঘরের দরজা খোলা। যেহেতু জ্যোৎস্না রাত ছিল, স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে ওনার রান্নাঘরের দরজা খোলা। তো এখানে আরো একটা ব্যাপার হচ্ছে যে ওনার স্ত্রী অলরেডি হচ্ছে অন্তঃসত্ত্বা, ওনার হচ্ছে স্ত্রী বাবু হবে। তো উনি ভাবে যে হয়তোবা কোনো চোর বা কিছু হয়তোবা রান্নাঘরের ভিতরে ঢুকেছিল, বাট এখন পর্যন্ত আছে। তো ওনার স্ত্রী যেহেতু অসুস্থ, উনি আর ওনার স্ত্রীকে ডাকে না ডেকে উনি একটা টর্চ লাইট আর একটা লাঠি নিয়ে উনি বাসা থেকে বের হওয়ার পর রাসেল ভাই রান্নাঘরে সবকিছু খুব ভালোভাবে লক্ষ্য করে, কোনো কিছুই আসলে চুরি বা কোনো কিছু হয়নি। আর রান্নাঘরে ওদের এরকম কোনো কিছুই নেই যে যেটার জন্য চোরও আসবে, চুরি করতে আসবে। উনি যখন রান্নাঘরের দরজা আবার লাগানোর পর যখন আবার মানে ওনার রুমের দিকে ব্যাক করে, ওই সময় উনি লক্ষ্য করে উনি যে বাজার করেছিল বাজারের ব্যাগটা পড়ে আছে, মানে ওনাদের বাসা উঠানের মাঝখানে পড়ে আছে, প্লাস চাল আলু সবকিছু আশেপাশে ছিটানো। উনি সামনে যায়, গিয়ে ওনার ওই ব্যাগটা দেখে। তো উনি যেটা জিনিস লক্ষ্য করে, ব্যাগের মধ্যে উনি যা যা বাজার করেছিল সব আছে, শুধুমাত্র শুটকি মাছের ওই প্যাকেটটা নেই। উনি তখন ভাবে যে হয়তোবা শিয়াল বা কুকুর বা যেরকম কোনো একটা মানে পশু বা কোনো কিছু একটা আইটেম কোনো হবে যারা হচ্ছে হয়তোবা এটা ওরা নিয়ে গেছে। তো তারপর উনি লাইট মেরে ওনার আশেপাশে লক্ষ্য করে। তো উনি লক্ষ্য করে যেটা রাসেল ভাই দেখে সেটা হচ্ছে যে ওনার উঠানে আশেপাশে অনেক শুটকি মাছ পড়ে আছে, যে শুটকি মাছগুলো উনি বাজার থেকে আজকে সন্ধ্যার সময় কিনেছিল। তারপর উনি হেঁটে হেঁটে ওনার বাসা থেকে রাস্তার দিকে চলে আসে। তো রাস্তার দিকে চলে এসে দেখে রাসেল ভাইয়া যে রাস্তাও সেম, অনেক মানে একটু পর অনেক শুটকি মাছ ছিটানো। শুটকি মাছগুলো যেহেতু উনি মোটামুটি একটু বড় সাইজে নিয়েছিল, তো রাতের লাইটের আলোতে খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। উনি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ওনার বাসার পাশে যে কবরস্থানটা ছিল, ওই কবরস্থানের কাছাকাছি চলে আসে। কবরস্থানের কাছাকাছি চলে আসার পর উনি একটা খুব ভয়ঙ্কর জিনিস দেখে। সেটা হচ্ছে যে কবর, যেহেতু ওটা অনেক পুরাতন কবর ছিল, ম্যাক্সিমাম কবর ভাঙ্গা ছিল। উনি দেখে যে একটা কালো আকৃতির একটা পশু বা একটা শ্যাডো ওনার মানে ওই শ্যাডোটার সারা শরীর হচ্ছে লোম দিয়ে হচ্ছে আবৃত, এবং ওই ভাঙ্গা কবরের উনি বসে আছে বা দাঁড়িয়ে আছে এটা উনি মানে এক্স্যাক্টলি খুব ভালোভাবে উনি বুঝতে পারেনি। আর ওই মানে ওই ইয়াটা মানে ওই আপনার হচ্ছে যে কালো আকৃতির যে শেপটা, ও হচ্ছে শুটকি মাছ খাচ্ছে। তো এইটা দেখে আসলে উনি খুব ভয় পায়, এবং যখন উনি ওই মানে ওই জিনিসটা মানে কালো শ্যাডোটার দিকে যখন লাইট উনি হচ্ছে ফোকাস করে, সাথে সাথে ভ্যানিশ হয়ে যায়। তো এটা দেখে উনি খুব ভয় পেয়ে যায়। উনি আসলে
ওনার বাসা পর্যন্ত আসতে পারে না, উনি বাসা উঠোনে সেন্সলেস হয়ে যায়। সেন্সলেস হয়ে যাওয়ার পর সকালবেলা উনি দেখে, উনি যখন উনি অজ্ঞান থেকে স্বাভাবিক অবস্থায় আসে তখন দেখে যে ওনার বাসায় অনেক লোকজন, ওনাকে সবাই জিজ্ঞেস করে যে কি খবর, কি হলো, কেন এরকম হলো। তো উনি তখন রাতের ঘটনাটা সবকিছু শেয়ার করে। তখন গ্রামের অনেক লোকজন বা মুরব্বীরা বলে যে যেহেতু তোমার বউয়ের বাবু হবে, তোমাদের বাচ্চা হবে, সেক্ষেত্রে খারাপ জিনিস যেহেতু অলরেডি বাসায় একবার নজর দিয়েছে, তোমাদের রুমটা বন্ধ করে দেওয়া উচিত। তো গফুর সাহেব বলে যে ঠিক আছে, আমি দেখি একটা ভালো হুজুর বা কবিরাজ কিছু নিয়ে এসে রুমটা বন্ধ করে দেব। তো তার কিছুদিন পর রাসেল ভাইয়া মোটামুটি সবকিছু নর্মালি ছিল। তো একদিন ওনার স্ত্রী স্বপ্নে দেখে যে একটা মানুষটা হচ্ছে আকৃতিতে এরকম গলা পর্যন্ত মানুষের মতো দেখতে, বাট গলা থেকে মানে মাথার অংশটা হচ্ছে মাছের মতো। আপনার মানে কান বা ওরকম নাক কিছু এরকম বোঝা যাচ্ছে না, মানে শেপটা অনেকটা মাছের মতো। ওনাকে এরকম বলতেছে যে এরকম তোর জামাই যদি কিছু শুটকি মাছ রাস্তায় ফেলে দিয়ে যাইতো তাহলে কি হইতো। আমি এত করে বললাম, বলার পরও আমাকে কোনো শুটকি মাছ দিল না। যেহেতু আমার শুটকি মাছ দিল না, এখন আমি তোর পেটের যে বাচ্চাটাকে আছে এই বাচ্চাটাকে আমি হচ্ছে শুটকি মাছ মনে করে আমি খাবো। তো এটা দেখার পর ওনার বউ খুবই ভয় পেয়ে যায়। ওনার বউ হাউমাউ করে ঘুম ভেঙে ওঠে, ওনার হাজবেন্ডকে পরে সবকিছু খুলে বলে। ওনার হাজবেন্ড বলে ঠিক আছে, আমি সকালে উঠেই একটা হুজুর বা কবিরাজ কারোর সাথে কথা বলে আমি রুমটা বন্ধ করে নিব। পরের দিন সকালে যে ঘটনাটা ঘটে, রাসেল ভাইয়া ওই গফুর সাহেবের বাসার পাশে একটা পুকুর আছে, ওই পুকুরে ওনার ছোট ভাইয়ের বাচ্চা মারা যায়। তো ওনার মারা যাওয়াটা খুব অস্বাভাবিক ভাবে ছিল। সেটা হচ্ছে বাচ্চাটার মাথাটা ছিল হচ্ছে পানির নিচে, পাড়া ছিল উপরে, মানে ভাসমান অবস্থায় এইভাবেই ছিল। এখন কিভাবে কে মারা যায় এটা আসলে কেউ ওইভাবে বুঝতেও পারে না। তো যেহেতু বাসায় একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে, এই কবিরা জানা বা রাত্রের যে স্বপ্ন দেখে এইগুলো কোনো কিছুই ওইভাবে আর গফুর সাহেব করে না। তারপর এর বেশ কিছুদিন পর যে ঘটনাটা ঘটে রাসেল ভাইয়া, সেটা হচ্ছে যে ওনার বউয়ের হুট করে রাত্রে অনেক পেইন ওঠে। পেইন ওঠার পর ওনার বউকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর নর্মালি হচ্ছে সবকিছু চেক আপ করে, তো দেখে যে না কোনো সমস্যা না। ডাক্তার বলে যে আপনার প্রস্তুত থাকেন, 1-1.5 মাসের মধ্যেই বাচ্চা আমরা কনসেপ্ট করবো বা এরকম কিছু একটা হবে। তো বাসায় ওনার স্ত্রী আসার পর ওনার স্ত্রী আবার ওরকম সেম স্বপ্ন দেখে। ওই স্বপ্নে এরকম ওই সেম শেপ শ্যাডোটাই আসে, যেটা হচ্ছে মাথা পর্যন্ত গলা পর্যন্ত হচ্ছে মানুষের মতো দেখতে, বাট উপরটা হচ্ছে মাথার মতো। তো বলে যে এরকম তুই কি ভাবতেছিস তোর বাচ্চা খুব ভালোভাবেই হচ্ছে এই পৃথিবীতে আসবে? ও কখনোই আসবে না, ওকে আমি শুটকি মাছের মতোই চিবিয়ে খাবো। তো ওনার বউ আবার খুব ভয় পেয়ে যায়। আবার ভয় পেয়ে হচ্ছে আবার ওনার হাজবেন্ডকে বলে, কান্নাকাটি করে। তো ওনার হাজবেন্ড যখন ওনার এই স্বপ্ন দেখার পর ওনার হাজবেন্ড যখন ওনার স্বপ্নটা শোনার পর ওনার স্ত্রী ওনার হাজবেন্ডের কাছে পানি খেতে চায়, গফুর সাহেবের কাছে পানি খেতে চায়। তো গফুর সাহেব যখন পানি নিয়ে এসে ওনাকে পানি দেয়, তখন একটা জিনিস ওনার স্ত্রী ওনাকে বলে যে তুমি কি এই গ্লাসে শুটকি মাছ ভিজায় রাখছিলা বা কোনো শুটকি মাছ ছিল পানির মধ্যে, বা যেখান থেকে নিয়ে আসছো কলসি থেকে পানি কোনো শুটকি মাছ পড়ে গেছে কেন? তো ওনার গফুর সাহেব জিজ্ঞেস করে কেন? বলে যে আমি তো এখানে শুটকি মাছের স্মেল পাচ্ছি। তখন ওই গ্লাসটা নিয়ে গফুর সাহেব পানি খায় প্লাস একটু স্মেল নেওয়ার চেষ্টা করে, দেখে এখানে কোনো গন্ধ নেই। তো ওনার স্ত্রী বলে যে না, আমি শুটকি মাছের গন্ধ পাচ্ছি। সকালবেলা ওনার স্ত্রীকে খাবার দেওয়া হয়, ভাত দেওয়া হয়, ওখানে উনি শুটকি মাছের গন্ধ পাচ্ছে। ইভেন উনি যে খাবারে খান না কেন সব খাবারে উনি শুটকি মাছের গন্ধ পায়, এবং ওনার স্ত্রী অনেকটাই মানে হোপলেস হয়ে যায় এবং অনেক ভয় পেয়ে যায়। তো ওই সময় দেখা যাচ্ছে যে ওই দিন পরের দিন সকালে গফুর সাহেব ওনার একটা কবিরাজ নেওয়ার জন্য হচ্ছে উনি বের হবে। ওই সময় ওনার বউয়ের অনেক বাজে ধরনের পেইন ওঠে। পেইন ওঠার পরে উনি পরে কবিরাজের কাছে কোনোভাবে যাইতে পারে না। ওনার তৎক্ষণাৎ বাসায় যারা ছিল সবাইকে নিয়ে ওনার স্ত্রীকে নিয়ে উনি আবার হাসপাতালে যায়। তো এখানে একটা মানে খারাপ মর্মান্তিক ঘটনা ঘটে। সেটা আসলে হচ্ছে ওনার বাচ্চাটা মারা যায়, পেটেই বাচ্চাটা হচ্ছে মারা যায়। বাচ্চাটা কিভাবে মারা গেল এটা ডাক্তাররা আসলে কোনো কিছু বলতে পারে না, কারণ যে ডাক্তার আগামীকালকে বলেছিল যে বাচ্চা ইজ ফাইন, কোনো সমস্যা নেই, 1-1.5 মাসের মধ্যেই ভালোভাবে ডেলিভারি করা যাবে, সেখানে বাচ্চাটা পরের দিন সকালে কিভাবে মারা গেল ডাক্তাররা আসলে বোঝে না। এবং বাচ্চাটা মারা যাওয়াটা একটু অস্বাভাবিক ছিল। এটা হচ্ছে যখন বাচ্চাটা মারা যায় ওই বাচ্চাটার মধ্যে মানে চেহারাটা একটু অন্যরকম ভাবে ছিল। তো তারপর রাসেল ভাই বাসায় তো ওরা সবাই খুব মন খারাপ করেই সবাই চলে আসার পর এরপর আসলে গফুর সাহেব সাথে সাথেই উনি একটা ভালো হুজুরের সাথে যোগাযোগ করে। হুজুরের সাথে যোগাযোগ করার পর হুজুর সাহেব বিভিন্ন কিছু অ্যানালাইসিস করে উনি যেটা বলে সেটা হচ্ছে যে ওনাকে যে
রাস্তায় একজন লোক শুটকি চেয়েছিল। এটা আসলে এক ধরনের পিশাচ জিন ছিল। এরা মূলত বিভিন্ন ধরনের আজে বাজে জিনিস মূলত খেয়ে ওরা অভ্যস্ত। তো ওই শুটকি মাছের প্রতি ওদের একটা নজর ছিল। এই শুটকি মাছ যদি ওই দিন গফুর সাহেব কিছু শুটকি মাছ ওনাকে দিত, বা উনি যদি কিছু শুটকি মাছ রাস্তার মধ্যে ফালায় দিত, তাহলে হয়তো বা এই ধরনের কোনো প্রবলেম ছিল না। এবং ওনার যেই গফুর সাহেবের যে ভাইয়ের মেয়ে মারা গিয়েছে, ওই সেম ওরা যে সময় করে কবিরাজ আসলে ওরা কবিরাজের সাথে কথা বলবে বা কবিরাজ যাবে এটা সলিউশনের জন্য, বা কোনো হুজুরের কাছে যাবে, ওই সময় ওই জিনটা কোনো না কোনো ক্ষতি ওদের করতো। এবং ওই জন্য ওনার গফুর সাহেবের ছোট ভাইয়ের মেয়েকেও মেরে ফেলেছেন, এবং ওনার বউয়ের বাচ্চা ওইভাবে মারা যায়। তো পরবর্তীতে রাসেল ভাই ওনার বউ আবার অন্তঃসত্ত্বা হয়। তো কিন্তু পরবর্তীতে ওনার ওনার যে শ্বশুর বাড়ি, ওখানে বউকে পরে পাঠানো হয়। এরপর থেকে আর কোনো ধরনের ঘটনা ঘটেনি। এই ছিল আমার ঘটনা। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আর 200তম এপিসোডের সমাপ্তি টানতে হচ্ছে, ইচ্ছে করছে না, কোনো কথা বলি নাই। এবং অনেকে শুভেচ্ছা দিচ্ছেন, অনেকে টেক্সট করছেন, সবকিছু জবাব দেব ফেসবুক এবং ইউটিউবের লাইভে এসে কথা বলে। আপনারা যারা মেসেজ পাঠাচ্ছেন, মেসেজগুলো পাঠাতে থাকুন। আপনারা যারা শুভেচ্ছা জানাচ্ছেন তাদের সবাইকে ধন্যবাদ। যারা রেগুলার আমাদেরকে শোনেন তাদেরকেও ধন্যবাদ। যারা মাঝে মাঝে শোনেন তাদেরকেও ধন্যবাদ। যারা শোনেন না তাদেরকেও ধন্যবাদ। যারা পছন্দ করেন তাদেরকেও ধন্যবাদ। যারা অপছন্দ করেন তাদেরকেও ধন্যবাদ। আমরা যারা অপছন্দ করেন তাদেরকে বলতে চাই, আমরা চেষ্টা করে যাচ্ছি, ইনশাল্লাহ একদিন আপনাদেরও ভালো লাগবে ভূত.com। আমরা আজকের মতো বিদায় নিব, ফিরে আসবো আবারও। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।